আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সব থেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ এবং আজকে আমরা অধ্যায় 5-এর 8 নম্বর ক্লাসটা করব এবং আজকের ক্লাসটা আমাদের জন্য অনেক বেশি 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 ইম্পর্টেন্ট। তার কারণটা হলো কি, আজকে আমরা সি প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। ক্লাসটা শুরু করার আগে তোমার কাছে আমি একটা রিকোয়েস্ট করে নেব। সেই রিকোয়েস্টটা কি জানো? এই ক্লাসটা একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার মাথাটা একবারে খুব সুন্দর করে মনোযোগ দিয়ে, অর্থাৎ মাথাকে তুমি বুঝায় নাও প্রথমেই যে আমি এই ক্লাসটা পরিপূর্ণ মনোযোগ দিব। ওকে, সুন্দর করে মনোযোগ দিয়ে এই ক্লাসটা করবা। যদি তুমি এই ক্লাসটার 50%ও তোমার মাথায় নিতে পারো, সি প্রোগ্রামটাই যে আজকের ক্লাস থেকে শুরু করে পরের সকল ক্লাসের সি প্রোগ্রাম তোমার কাছে পানি ভাত মনে হবে। অনলি 50%। আমি অনেক সহজে দিব, অনেক অনেক সহজে দিব, এটা বলে দিলাম। তুমি শুধুমাত্র আমি যা বলি সেই জিনিসটা একটু মাথায় নিবা, একটু মনোযোগ দিবা। আর আমি যে জিনিসগুলো বোর্ডে বুঝাবো বা করাবো, এই জিনিসগুলো একটু নোট করার চেষ্টা করবো যে আমি কি বলছি। দেন এর পরের ক্লাসে করার আগে এই জিনিসটা একটু খেয়াল করবা। কথা বোঝা আসছে? তোমাকে আমি সিউরিটি দিলাম যে সি প্রোগ্রামার কিছু মনে হবে না, শুধু পরিপূর্ণ ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে হবে। এখন কথা হলো, এইখানে যে সি কোডটা দেখতেছো, আমি তোমাকে এই সি কোডটা আজকে প্র্যাকটিক্যালেও দেখাই দিব। প্র্যাকটিক্যালে আলাদা একটা ক্লাস তুমি পাবাই, যেখানে তোমার ফাইল বানায় কিভাবে কি করে সব পাবা। আমি জাস্ট প্র্যাকটিক্যালে দেখাবো যে এই জিনিসটা কিভাবে কাজ করে। এটা দেখাইলে না তুমি এই কোডটা আয়ত্ত করতে পারবা, যে তুমি যখন জানবা যে এটা এইভাবে কাজ করে তখন তুমি জিনিসটা সুন্দরভাবে করতে পারবা। ক্লাসের প্রথমে একটু আরেকটু কথা বলতে চাই, সেটা হলো কি, সেটা হলো এই যে সি কোড, এটা কেবল তোমরা শুরু করতেছো, ঠিক আছে? মাত্র তোমার শুরু। সামনে সি কোড অথবা তোমরা যেই অ্যালগোরিদম ফ্লোচার্ট যেগুলো করছো, দুই একটা তোমাদের ওই যে টেস্ট পেপার ইউজ করো, বিভিন্ন রাইটারের বই ইউজ করো, একটু 19-20 থাকতেই পারে। আবার টেস্ট পেপারে তুমি দেখবা বা গাইডে তুমি দেখবে একটা কোশ্চেন, একই রকমের কোশ্চেন এক জায়গায় একভাবে লিখছে, আরেক জায়গায় আরেকভাবে লিখছে। তার কারণটা কি? তার কারণটা একটু তোমাকে বুঝতে হবে। সেটা হলো, টেস্ট পেপার এত মোটা বইটা একজন তো লেখে না, অনেকগুলো টিচারকে দিয়ে সলভ করায়, যে তোমরা সলভ করে দাও, দেন এটা প্রিন্ট করে। তো এক টিচার আমার মতো ভালো লাগতেছে, তার মতো ভালো লাগতেছে দিবে। তো এগুলো নিয়ে হ্যারেস্টর কিচ্ছু নাই রে বাব। এটা নিয়ে তোমাদের মেইন কাজটা হলো কি? মেইন কাজটা হলো, তোমরা যেহেতু আমাকে ফলো করতেছো, আলহামদুলিল্লাহ, আমি যে প্যাটার্নটা দেখাচ্ছি এই প্যাটার্নটাতেই তোমরা প্র্যাকটিস করবা এবং অন্যান্য প্রবলেম যেগুলো তোমার পছন্দ হচ্ছে না, জোরো এইভাবে কেন, তোমাকে যে নিয়মে আমি দিচ্ছি ওইভাবে করে ফেলবা। ঠিক আছে? কোনো হেজিটেশন নাই, কোনো কিচ্ছু নাই, জাস্ট কনফিডেন্ট। অ্যান্ড তোমরা তখন যে কোনো কোড দেখলে বুঝতেই পারবা যে তুমি ঠিক আছো না ভুল আছো। ওকে, তো এটা নিয়ে জানি কোনো ইয়ে না থাকে। আর সিঙ্গেল কোনো প্রকার প্রশ্ন যদি মনে থেকে যায়, কি বলছে, অবশ্যই তোমাকে থাকতে হবে কি, কোর্সের শেষ পর্যন্ত সকল কোশ্চেনের অ্যান্সার এর ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবে। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। খাতা কলম নিয়ে বসে যাও, মাথাটা একবারে খোলা রাখো। আচ্ছা, এইখানে আমি দেখো আজকের কোডটা কি? আজকের কোডটা হলো আমাদের সাধারণ কোড। সাধারণ কোড মানে হলো যেখানে সূত্র দিয়ে আমাদের সমাধান হয়ে যাবে। আমাদের সিরিজ টাইপের কোড আছে এবং কি কন্ডিশনাল কোড আছে। আমরা সাধারণটা করতেছি, যে সূত্র বসাই দিলে কাজ হয়ে যাবে। ফার্স্টে তোমাকে জানতে হবে যে আমরা এই সি কোডটা লেখার আগে কি করছি, আমরা আগে অ্যালগোরিদম ফ্লোচার্ট শিখছি। তো মনে করো এই যে দুইটা সংখ্যার যোগফল আছে, কিন্তু এগুলো সবগুলো আমরা করব, ঠিক আছে? এই যে দুইটা সংখ্যার যোগফল নির্ণয়, তাহলে আমি এখানে যে দুইটা সংখ্যার যোগফলের কি করছি, এই যে দেখো অ্যালগোরিদম লিখে রাখছি। এটা তুমি জানো যে স্টার্ট শর্ট করে লিখছি, কারণ এত জায়গা নষ্ট করিনি, তুমি বাংলা ইউজ করো। তো তোমার যদি সি কোড আছে তাহলে আর এটা লিখতে হবে না। আমি তোমাকে জাস্ট অ্যালগোরিদম ফ্লোচার্টটা এই কারণে করে দিছি যে এইখান থেকে এই জিনিসটা কিভাবে আসে এটা তোমাকে বোঝানোর জন্য। ওকে, তাহলে একটু দেখো, সেটা হলো কি, সেটা হলো যে অ্যালগোরিদমে এখানে শুরু আমরা ইনপুটে নিলাম এ বি, এস সমান সমান এই যে সূত্রটা, এই সূত্রটা আমরা এখানে বসাই দিলাম। তারপরে আমাদের কি আছে, প্রিন্টের কাজ করলাম, এন্ড। আর তুমি ফ্লোচার্ট দেখলে এরকম, তাই তো? এবার এই জিনিসটাকে সি কোডে নিয়ে আসবো। সি কোড মানে কি, একটু পরে প্র্যাকটিক্যালি দেখবা যে এই কোডটাকে আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ সফটওয়্যার, যেটা সি হইতে পারে, তারপর কোড ব্লকস হইতে পারে। তোমাদের ম্যাক্সিমাম কলেজে যেটা দিয়ে করে ওটা হলো সি দিয়ে করে না, কোড ব্লকস দিয়ে করায়, ঠিক আছে? ওই কোড ব্লকসের ভিতরে আমরা এই কাজটা করব। করার ফলে যখন আমরা কোডটা রান করব, তখন সে আমাদের কাছে দুইটা সংখ্যা চাবে, আমরা দুইটা সংখ্যা দিব এবং সে আমাকে যোগফলটা দেখাবে। দিস ইজ দ্য প্রবলেম আমাদের, ঠিক আছে? অ্যান্ড উই হ্যাভ টু সলভ ইট। তো আমাদের এটা কি করতে হবে, জাস্ট এই সিস্টেমটা আনতে হবে। এখন তোমাকে জানতে হবে যে এই কোডের ভিতরে কি কি আছে। এই প্রত্যেকটা জিনিসের বর্ণনা আমি তোমার এখানে একটু দিয়ে রাখছি এবং এখন বুঝাই দিব। সুন্দর করে মাথায় নাও, প্র্যাকটিক্যাল দেখাবো, এটা করতে আর সময় লাগবে না, ভালো করে বুঝো। তাহলে প্রথমে আমরা সি কোডের প্রথমে একটা হালকা বর্ণনা দিচ্ছি, তারপরে কোড দেখায় বড় বর্ণনা দিব। সি প্রোগ্রামের প্রথমে আমাদের যে কাজটা করতে হয় সেটা হলো যে হ্যাশ চিহ্ন দিতে হয়, পরে ইনক্লুড লিখতে হয়, পরে studio.h এটা লিখতে হয়। সকল কোডের প্রথমে এই জিনিসটা থাকবে, তাই এটা নিয়ে কোনো প্রকার টেনশন নাই। কেন আমরা এটা কেন লিখছি, এই হ্যাশ মানে কি তাকায় দেখো, সবগুলো মিনিং লেখা আছে, ঠিক আছে? এটা হলো প্রি প্রসেসর
ডাইরেক্টিভ। প্রিপ্রসেসর ডাইরেক্টিভ মানে হলো এই হ্যাশ চিহ্ন দিয়ে বোঝায় যে আমরা এখানে এমন কোনো একটা কাজ করব যেটা আগে থেকেই আমরা কি করে রাখতেছি, বর্ণনা করে রাখতেছি। বর্ণনা কেন? দেখো আমি এখানে হ্যাশ চিহ্ন দেওয়ার পরে এটা দিয়ে তাহলে কি বুঝাইলাম যে এখানে আমি এমন একটা কাজ করব যেটা আগে থেকেই বর্ণনা দিয়ে রাখতেছি। সেটা কি? ইনক্লুড। ইনক্লুড মানে কি? সংযুক্ত করলাম। কি সংযুক্ত করলাম? এই যে গ্রেটার দেন লেস দেন যে চিহ্নগুলো আছে এগুলো ঠিক মতো দিও, দিয়ে এখানে কি লিখছি, studio.h। ঠিক আছে, বড় হাতে লিখবো না ছোট হাতে লিখবো, এত প্যারা নেই, সবকিছু ছোট হাতে লিখবা। ওকে, ভেরিয়েবল বাদ দিয়ে, অর্থাৎ এই যে এগুলো যেগুলো ব্যবহার করছি না, এগুলো তোমার ইচ্ছা, এগুলো তোমার ইচ্ছা মতো এটা কিভাবে লিখতে পারবো ওইটা আমরা নেক্সট ক্লাসে জানবো। এইখানে যতটুকু বাকি থাকবে সকল কোশ্চেন অ্যান্সার তুমি নেক্সট ক্লাসে পেয়ে যাবা, কারণ ওইখানে শুধু আমি বর্ণনার কাজই করাবো। তাহলে এখানে আমি কি করলাম যে studio.h এর মানে হলো কি? এর মানে হলো এই যে লিখে দিছি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। ঠিক আছে, এই এইচ এর মানে হলো হেডার ফাইল। এখন এইটার মানেটা কি ভালো করে বুঝো। এই লেখাটার মানে হলো এই কোডটা কোথায় করতেছি? এই কোডটা করতেছি হলো আমরা কোড ব্লকসে। কোড ব্লকসে এটা যখন লিখলাম, একটু পরে দেখবা কোড ব্লকসে যখন এই টোটাল কোডটা লেখা হয়ে যাবে, এই টোটাল কোডে যে এখান থেকে এই পর্যন্তের ভিতরে কিছু ফাংশন মানে তোমার কিছু কাজ টাইপের জিনিস আছে যাদের বর্ণনা আগে থেকে বলে দিতে হয় যে এই ফাংশনটা এই ধরনের কাজ করে। ঠিক আছে, যেমন এখানে যে প্রিন্টএফ নামের একজন আছে, আবার এই যে স্ক্যানএফ নামের একজন আছে, আবার প্রিন্টএফ নামের একজন আছে। ওকে, তো আগে থেকে আমাকে এই যে এই জিনিসগুলোর কাজটা আগে থেকে বলে দিতে হবে, মানে কোড যখন শুরু করছি তখনই বলে দিতে হবে যে এরা কোন ধরনের কাজ করে। কিন্তু আমরা কিন্তু এখানে বলে দিই নাই, আমি শুধু এখানে একটা কি লিখছি, studio.h। এটা কি জানো? এটা হলো আমাদের এই কোডটা যেখানে করতেছি তার ভিতরে একটা টেবিল আছে, যে টেবিলের ভিতরে এগুলার কাজটা বর্ণনা করে দেওয়া আছে, এবং ওই টেবিলের নামটা হলো studio.h। কথা বুঝে আসছে? একটা টেবিলের ভিতরে তোমার কি করা আছে, এই জিনিসের এই যে প্রিন্টএফ, স্ক্যানএফ, আবার এই যে প্রিন্টএফ যেগুলো লিখছে এগুলোর কাজটা বর্ণনা করা আছে। ঠিক আছে, অনেক ধরনের জিনিস আছে, অনেক ধরনের জিনিসের জন্য এরকম অনেকগুলা এই নাম এরকম নামের কাছাকাছি নামের অনেকগুলো টেবিল আছে। তোমাদের জানতে হবে কয়টা? তোমাকে হাতে গোনা কয়েকটা জানতে হবে, বুঝতে পারছো? যার ভিতরে সবগুলো কোডের ভিতরে থাকবে কি, এই studio.h। এটার মানেটা কি? এটার মানেটা হলো যে আমার এখানে কিছু ফাংশন আছে যাদের কাজটা এই কোডটাকে রান করার জন্য আগেই বলে দিতে হবে। কাকে? আমাদের এই কোডটাকে আগেই এইখানে বলে দিতে হবে যে এখানে এমন কিছু আছে তাদের কাজগুলো এর ভিতরে আছে। ঠিক আছে, তাহলে studio.hটা কি তোমাকে প্র্যাকটিক্যালি যদি জিজ্ঞেস করে তাহলে তুমি বলবা এটা একটা হেডার ফাইল। কেন ইউজ করছি? কারণ আমাদের ভিতরে ইনপুট আউটপুট অনেকগুলো ফাংশন আছে, এদের কাজ বা এই যে কাজের ধরন এইগুলো কোথায় বলে দেওয়া আছে, এখানে বলে দেওয়া আছে। তার মানে এই লাইনটা আসলে কি? এই লাইনটা হলো একটা লিঙ্কিং সেকশন। ওকে, এটা লিঙ্ক করতেছে তোমার এই টোটাল কোডটাকে কার সাথে? ভিতরের একটা হেডার ফাইলের সাথে বা একটা টেবিলের সাথে। ওকে, ঠিক আছে। এবার আসলাম মেইন। এবার তোমরা প্রথমেই চিল্লা উঠবে, স্যার এখানে মেইন কেন? এখানে ইন্ট মেইন দেন, স্যার এখানে ভয়েড মেইন দেন। না রে ভাই, এত কিছু এখন না, আস্তে আস্তে সব আসবে, প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা আছে। ওকে, তা আপাতত আমরা কোডটা শুরু করলাম মেইন দিয়ে, কারণ এটা আমাদের নিয়ম। মেইন লেখার পরে দুইটা ব্র্যাকেট দিতে হবে। এখানে এই যে জিনিসগুলো দিচ্ছি আমরা, ব্র্যাকেট ট্র্যাকেট যেগুলো কমা টমা দিব, এটা হলো সিনটেক্স। ওকে, এগুলো তোমাকে দিতেই হবে। ঠিক আছে, তুমি কি কখনো তোমার স্যারে প্রশ্ন করছো যে পাস্ট ফর্মে ইডি দিছেন কেন? ইডি কেন দিলেন? আপনি অন্য কিছু দেন, ম্যাটপিট লাগিয়ে দিছো? কখনো না। কারণ কি? স্যার বলছে কি এটা গ্রামার এইভাবেই হয়। ঠিক একইভাবে এখানে আমাদের যে চিহ্নগুলো আছে এদেরকে আমরা বলি সি এর গ্রামার বা সি এর সিনট্যাক্স। যে জিনিসগুলো আছে ওগুলা এইভাবেই বসে, এবং এটা সিনট্যাক্স, এটা বাধ্যতামূলক তোমাকে ঠিক রাখতে হবে। যে জিনিসগুলো ব্যাখ্যা আছে ওগুলো সামনে তুমি ব্যাখ্যা পাবা। তাহলে আমাদের কাজটা কি, যে মেইন লিখবো, পরে দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিব, বন্ধ করব, ফার্স্ট ব্র্যাকেটটা বন্ধ করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ শুরু হবে এইখান থেকে। আর মেইন মানে হলো এইখান থেকে আমাদের প্রোগ্রামের মেইন অংশটা শুরু। এবার কি বলছি দেখো, ইন্ট। ইন্ট মানে কি? এটা হলো ডাটা টাইপ। ভালো করে বুঝো এই অংশটাকে। এই যে প্রথমে তুমি পৃথিবীর যতগুলো কোড করবা তোমার জন্য এইচএসসি লেভেলে, সবগুলো কোডের এই প্রথম অংশটা, ঠিক আছে, মানে কোড যেটা প্রবলেম সলভ করে, উল্টাপাল্টা জিনিস না যে হ্যালো ওয়ার্ল্ড 10 বার প্রিন্ট করলাম জাস্ট দু একজন বুঝবা, ওইটা না। যদি কোড টাইপের ভেরিয়েবল নিয়ে কোডটা করো, প্রথমে আমরা যেটা লিখবো এটা হলো ডাটা টাইপ। অর্থাৎ আমি যাদেরকে নিয়ে কাজ করব, ভালো করে বোঝো, আমি যাদেরকে নিয়ে কাজ করব ওদের ভিতরে যেই জিনিসগুলো প্রবেশ করবে তারা কেমন। আমি এই যে এ আর বি যে যোগ করবো, এ আর বি যোগ করা আমার দায়িত্ব হলো এ আর বি এর ভিতরে ভবিষ্যতে তুমি কি দিবা, 50 দিবা, 60 দিবা, এই দুইটারে যোগ করে সে দিবে, অথবা যে কোনো নাম্বার দিবা সেই দুইটারে যোগ করে আমাকে আউটপুট দিবে। কথা বুঝে আসছে? তাহলে আমার এখানে মেইন কাজটা কি, সেটা হলো যে প্রথমে আমি বলবো ইন্টিজার, অথবা তুমি বলতে পারো ফ্লয়েড, অথবা ক্যারেক্টার, অথবা ডাবল। কোনটা বলতে হবে এটা আরো ক্লিয়ার ধারণা নেক্সট ক্লাসে পাবা। তাহলে আপাতত ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা। তোমার যদি মনে হয়
বা কোশ্চেনে যদি দেওয়া থাকে যে এই সংখ্যাগুলো যোগ করতে হবে বা পূর্ণ সংখ্যা যোগ করতে হবে অথবা সংখ্যা দেওয়া থাকলে কি করতে হবে, এটা একটু পরে জানতে পারবা। তো আপাতত তুমি জানতেছো যে তোমাকে ভবিষ্যতে কি করবে, এমন একটা কোড লিখতেছো, এই কোডটা রান করার পরে ভবিষ্যতে তুমি কি করবে, ইনপুট দিবা। ঠিক আছে, কথা না বুঝলে একটু কষ্ট করে খালি শুনতে থাকো, প্র্যাকটিক্যাল দেখালে বুঝতে পারবা। 2টা মিনিট আমাকে আগে বলতে হবে যে তোমার মাথায় কোশ্চেন তৈরি করতে হবে, আরে কি বলতেছে এটা, দেন তুমি প্র্যাকটিক্যাল দেখলে তুমি ক্লিয়ার হয়ে যাবা। ঠিক আছে, তাহলে এই কোডটার মানেটা কি, এই কোডটার মানে হলো এটা রান করলে সে ভবিষ্যতে তোমাকে বলবে আমাকে 2টা নাম্বার দাও, তুমি 2টা নাম্বার দিবা, সে যোগ করে দিবে। তাহলে ওই 2টা নাম্বার কোথায়, এতে যাবে আর বিতে যাবে। এসটা তাহলে কেন আসলো, ভালো করে তাকাও। আমাদের এই সাধারণ সি কোডের ভিতরে তুমি যে সূত্রের লাইনের ভিতরে যা যা লিখবা, এই 3টা জিনিস এখানে যা যা আছে, এই 3টা ভেরিয়েবল, এই যে চলকগুলো এ বি আর এস, ঠিক আছে, এখানে পি কিউ টি তুমি যেমন চাই নিতে পারো, কি কি নিতে পারবা এটাও সামনে জানবা। তো ওই জিনিসগুলা আগে তুমি এখানে কমা দিয়ে দিয়ে বসায় তারপরে এখানে সেমিকোলন দিতে হবে, সেমিকোলন মাস্ট দিতে হবে। ঠিক আছে, সব লাইনের শেষে না, বাট সাধারণ কোডের সব লাইনের শেষে সেমিকোলনটা আবশ্যিক। সেমিকোলন মানেটা হলো স্টেটমেন্ট ক্লোজ, অর্থাৎ আমি এখানে একটা কাজ অথবা একটা বর্ণনাকে শেষ করলাম। কথা বোঝা আসছে? তাহলে আমাদের এখানে একটা নিয়ম পেলাম কি, তাহলে এগুলো কিন্তু নিয়ম বলতেছি যে ফার্স্টে এরকম থাকবে, পরে বেইন আসলো, পরে ফার্স্ট ব্র্যাকেট বন্ধ করলাম, সেকেন্ড ব্র্যাকেট, এখানে ইন্টিজারের ভিতরে কাদেরকে লিখবো, এখানে কাকে লিখবো, ইন্টিজারের জায়গায় ফ্লয়টও লিখতে পারি, ক্যারেক্টার লিখতে পারি, ডাবল লিখতে পারি, এরা পরে। ঠিক আছে, আপাতত মনে করো ইন্টিজার আর ফ্লয়েট এই দুজনকেই চিনো। ডাটা টাইপ হলো 4 প্রকার, এই যে ডাটা টাইপ লিখছি না, এটা 4 প্রকার। ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা, যদি তুমি কোনোভাবে আজ করতে পারো, কিভাবে আজ করবো এটা বোর্ড সলভের সময় জানতে পারবা। তুমি আজ করতে পারলা যে আমাদের এখানে যে সংখ্যাগুলো যোগ করবো তারা হলো পূর্ণ সংখ্যা, ঠিক আছে, যাদের ভিতরে পয়েন্ট নাই, ওই সংখ্যাগুলো হলে আমরা এখানে লিখবো ইন্টিজার, যেটা শর্ট করে আইএনটি লিখি। যদি এখানে তুমি জানতে পারবা যে পয়েন্টযুক্ত সংখ্যা দিতেছে 12.23, 50.22 এরকম টাইপের সংখ্যা দিতেছে, তাহলে আমরা এখানে লিখবো ফ্লয়েট। ফ্লয়েটের জন্য ডাটা টাইপ হলো ছোট হাতের ফ্লয়েট লিখবো। ওকে, তাহলে ফ্লয়েট লিখে পরে এগুলো লিখতাম আমরা। ওকে, তাহলে এখানে কারা লিখবো, এখানে লিখবো হলো এই যে সূত্রের লাইনে যারা আছে এই চলকগুলো। চলক মানে কি এ বি সি ডি ই এফ, বা তুমি এই যে সাম টাইপের ধরতে পারো, এখানে সাম ধরলে এখানে সাম লিখতাম SUM। ঠিক আছে, তাহলে এখানে এদেরকে লিখে দিব। এরপরে এটা লেখার পরবর্তী লাইনে একটা প্রিন্টএফ দিছি। এই প্রিন্টএফের মানেটা হলো এই যে লাইনটা যেটা আছে স্ক্যানএফ, স্ক্যানএফ মানে হলো ইনপুট, ভালো করে বুঝো। স্ক্যানএফ মানে কি, স্ক্যানএফ মানে হলো ইনপুট ফাংশন। এটাই হলো সেই জিনিস যে তোমাকে ইনপুট নিতে সহায়তা করবে। তুমি যে কোড রান করলে সে তোমার কাছে 2টা নাম্বার চাবে, সেটা হলো এই স্ক্যানএফ করবে। তাহলে এই স্ক্যানএফ যে তোমার কাছে সংখ্যা চাবে, সেই জিনিসটার একটা দিক নির্দেশনা তোমার আগে থেকে এই প্রিন্টএফ দিয়ে দেওয়া। এখন প্রিন্টএফ মানে কি, প্রিন্টএফ মানে হলো যে আউটপুটের কাজ করে। তাহলে এইটুকু শুধু মনে রাখো যে স্ক্যানএফ কি করে, স্ক্যানএফ হলো ইনপুট নেয়, ইনপুট নিয়ে কি করবে, ভালো করে খালি অল্প কিছু কথা মনে রাখো যে স্ক্যানএফ মানে হলো সে ইনপুট নিতে সহায়তা করবে ভবিষ্যতে তোমার ওই কম্পিউটারের ভিতরে। ঠিক আছে, ইনপুট নিল, নিয়ে কি করতেছে, সে এ নামে আর বি নামে রাখবে। আর প্রিন্টএফটা কি, প্রিন্টএফটা হলো ওই আমার পর্দায় যখন তুমি এন্টারে ক্লিক করবা তোমার সামনে একটা লেখা উঠে আসবে যে এন্টার 2 নাম্বার। ঠিক আছে, তুমি যদি এইখানে প্রিন্টএফে এন্টার 2 নাম্বার লিখে রাখো, তাহলে এন্টার 2 পর্দায় উঠে আসবে যে এন্টার 2 নাম্বার। এটা দেখলে যে ব্যবহার করতেছে তার জন্য ভালো লাগবে যে আর আমরা বলতেছে 2টা নাম্বার দাও, দিলাম 2টা নাম্বার। তখন ওই 2টা নাম্বার আবার এই স্ক্যানএফ নামে জিনিসটা তোমার কি করবে, তোমার জায়গা মতো অর্থাৎ এর ভিতরে আর বি এর ভিতরে নিতে সহায়তা করবে। দেখো আমার কিন্তু এ আর বি নিয়ে কিন্তু মেইনলি কাজ, কিন্তু আমরা এস কে ওইখানে বলছি। তার মানে ভালো করে বুঝছো, যেই সূত্র নিয়ে কাজ করো না কেন ওই সূত্রের চলকগুলোকে আমার আগে বলে দিতে হবে। এখানে এফও এই যে সিও বলে দিতে হবে, ভবিষ্যতে আমরা দেখবো। ঠিক আছে, ওইটা কিন্তু আগেই বলে দিতে হবে। ঠিক আছে, কিন্তু যার যার ভিতরে সংখ্যা ঢুকবে ভবিষ্যতে আমরা কি করব, এই যে স্ক্যানএফের ভিতরে কার কার ভিতরে সংখ্যা ঢুকবে ওটা ইয়ে করতেছি। ঠিক আছে, তাহলে এটা কি, এটা আমার পর্দায় এসে বলবে যে আমাকে 2টা সংখ্যা দাও। তুমি যদি এখানে লিখতে আমি তোমাকে ভালোবাসি, তাহলে পর্দায় উঠে আসতো আমি তোমাকে ভালোবাসি, যা লিখবে তাই আসবে। তাহলে দেখো প্রিন্টএফটা কি, প্রিন্টএফটা হলো প্রিন্ট করা, অর্থাৎ রেজাল্ট আউটপুট দেখানো, অথবা তোমার পর্দায় কোনো কিছু লেখা উঠে আসে, একটু পরে দেখবো আমরা। আর এখানে 2টা কোটেশন দিবা, এখানে 2টা কোটেশন দিবা, মাঝখানে লিখবা। ওকে, দেন ব্র্যাকেট বন্ধ করে এটা। এরা হলো ফাংশন প্রিন্টএফ, স্ক্যানএফ, প্রিন্টএফ। এদের বেলায় আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে আর একটা সেকেন্ড এই ফার্স্ট ব্র্যাকেট থাকবে এবং মাঝখানে আমরা কাজ করব। ঠিক আছে, এরপর আমরা স্ক্যানএফের ভিতরে বলতেছি যে %d, এটার মানে কি, %d এর মানে হলো এটার মানে ডেসিমাল। ডেসিমাল মানে কি, ইন্টিজার। এই ইন্টিজারের ডাক নামটাই ডেসিমাল। ঠিক আছে, তো আমরা এখানে %d দিয়ে বুঝাই যে আমি যে সংখ্যাগুলো নিব। স্ক্যানএফ মানে কি, ইনপুট নেওয়া। তাহলে এই %d দিয়ে বুঝাইতেছে তুমি যে সংখ্যাগুলো নিবা সেই সংখ্যাগুলো হলো তোমার কি
ডেসিমাল ডেসিমাল মানে কি ইন্টিজার, পূর্ণ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা। আপার কোটেশন দুইটা, আপার কোটেশন দুইটা, সিনট্যাক্স অবশ্যই দিতে হবে। তারপরে তোমার কি আছে এখানে কমা, ঠিক আছে। এই কমা দেওয়ার পরে তোমার এদের মাঝখানে কিন্তু কমা নাই, এই ভুলটা করবা না অবশ্যই, এদের মাঝখানে কমা নাই, কমাটা এই জায়গায়। তারপরে n%, এই n% মানে কি, ওর নাম হলো মেমোরি অ্যাড্রেস। তুমি প্রথমে যে সংখ্যাটা দিবা, মনে করো 50 দিলা, ওই 50 কোথায় যায় ঢুকবে, তাহলে n% a মানে হলো ওই 50টা এর ভিতরে যায় ঢুকবে। তারপর একটা কমা, দেন আবার n% b মানে হলো তুমি যদি আবার ধরো 100 দাও, ওই 100টা যায় বিতে ঢুকবে। দুইটা নাম্বার দিব না, একটা এখানে যাবে, একটা এখানে যাবে। তিনটা নাম্বার দিলে কি হতো, আমি a b c নিতাম অথবা p q r নিতাম, তখন আমার এখানে দিতাম এই পার্সেন্টেজ d দিতাম তিনটা, একটা দুইটা তিনটা। এটা যদি ফ্লয়েড হইতো তখন আমি লিখতাম পার্সেন্টেজ এফ, ঠিক আছে। ফ্লয়েডের জন্য লেখা পার্সেন্টেজ এফ, এটা একটু পরে বলে দিব। তখন আমি তিনটা পার্সেন্টেজ এফ দিতাম, দিয়ে এখানে n% a, n% b, n% c লিখতাম। এই সাইডে ওদের লেখার ভিতরে যে কমা হবে, দেন এই লেখাটা, দেন ফার্স্ট ব্র্যাকেট, শেষেরটা আবার কমা দিয়ে বসে থাকে না, ঠিক আছে। দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন এটা করে দিব সব, একটু পরে দেখো। তারপরে আমার এর ভিতরে নাম্বার চলে গেছে, বি এর ভিতরে চলে গেছে, দেন ও এই সূত্রটার কাজ করবে, এস সমান সমান a প্লাস বি, ঠিক আছে। এই সূত্র কাজ করার পরে তোমার কি হবে, তোমার এই যে প্রিন্টএফ, এই প্রিন্টএফটা আবার আউটপুট দেখাবে কাকে, এই যে এসটাকে আউটপুট দেখাবে। কিন্তু নিয়ম কি, এই প্রিন্টএফ, স্ক্যানএফ এদের পরে কি দিতে হয়, ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। অনেক কিছুই সামনে আসবে আস্তে আস্তে। তাহলে এই যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে আমাদের ভিতরে একটু বলে দিতে হবে যে আমি যে এসটার আউটপুট আনতেছে ও দেখতে কেমন। ভাই ও দেখতে হলো পার্সেন্টেজ ডি, অর্থাৎ ও একটা ডেসিমাল নাম্বার। তার মানে একটু দেখো যে যেই সব জায়গায় আমরা এই যে ভেরিয়েবলগুলোকে নিয়ে কাজ করছি, ওদের টাইপটা আগে একটু বলে দিতে হয়েছে। আর বলে দেওয়ার সিস্টেমটা কি, আপার কোটেশন মাঝখানে একজনের কাজ করলে একজন, দুজনের কাজ করলে দুইজন। তাহলে এই লাইনটা কি, স্ক্যানএফ, ও কি করে, ইনপুট নেয়, এজন্য আমরা আগে দুজনের টাইপ বলে দিছি। দেন এটা হলো অ্যাড্রেস, আমি যে ইনপুটটা ভবিষ্যতে দিব কোথায় যাবে, ঠিক আছে। তাহলে এই হলো কোড, কিচ্ছু বুঝি নাই, কোনো সমস্যা নাই। চলো আমরা প্র্যাকটিক্যাল দেখবো, তাহলেই বুঝতে পারবো। তাহলে এই কটা জিনিস একটু খাতায় নোট করে নিও স্যার, যে এদের মিনিংটা কি। দেন আমরা প্র্যাকটিক্যাল দেখে এখানে আইসা বাকি কোডগুলো করব, দেন বুঝতে পারবা। ভালো করে বলছি, মাথাটা একটু জানি খোলা থাকে। আর একটা জিনিস মাথায় ভালো করে মনে রেখো, এইখানে ছোট হাতের এ, ছোট হাতের বি আর এস দিছো মনে করো, দিয়ে যদি তুমি এবার এইখানে বড় হাতের এ বি দিয়ে দাও, ঠিক আছে, তাহলে কিন্তু ডাবল জিরোটা খাবা। উপরে তুমি যা দিয়ে নিবা, ভালো করে বুঝো, উপরে তুমি যে জিনিসটা দিয়ে ভেরিয়েবলগুলো নিবা, কোন ধরনের নিব, ঠিক আছে। এমনিতে তোমার কাছে এখন মোটামুটি যা মাথায় আছে তুমি তাই নিতে পারবা। এখানে রহিম, করিম আর সাম দিতে পারতা, তাহলে এখানে দেখতে অ্যান্ড, ঠিক আছে, এই অ্যান্ড পরে কি রহিম অ্যান্ড করিম, আর এখানে কি করতা, সাম সমান সমান রহিম প্লাস করিম দিয়ে দিলেও হইতো, কোনো সমস্যা নাই। কোনগুলো হবে না এটা জানবো আমরা নেক্সট ক্লাসে, ঠিক আছে। তো এইখানে তুমি যা মন চায় দিতে পারবা, কিন্তু কথা হলো এইখানে যেইভাবে লিখবা, ছোট হাতে লিখলে ছোট হাতের, বড় হাতে লিখলে বড় হাতের, যেটি লেখো না কেন এখানে যা লিখবা, এইখানে সব জায়গাতে সেম টু সেম লিখতে হবে। কারণ সি একটা কেস সেন্সিটিভ ভাষা, এক জায়গায় একরকম লিখলে আরেক জায়গায় আরেক রকম লিখলে সে আর বোঝে না। যেটা HTML খুব সহজে বুঝতো, কারণ HTML কেস নন সেন্সিটিভ ভাষা, ওইখানে এক জায়গায় ছোট হাতে, এক জায়গায় বড় হাতে লিখলেও সমস্যা নাই। চলো আমরা তাহলে প্র্যাকটিক্যাল করি, তারপরে দেখতেছি কি অবস্থা। এখানে দেখতে পারতেছো আমি কোড ব্লকসের ভিতরে একটা ছোট্ট কোড করে রাখছি। এটা আহামরি তেমন কোনো কোড না, এবং এটা কোডের কাতারও পড়ে না। আমি এখানে জাস্ট একটা ছোট্ট ফান করে রাখছি তোমাদের সাথে, যাতে তোমরা আসলে বুঝতে পারো যে এখানে মেইন কাজগুলো কিভাবে ঘটে, ঠিক আছে। তাহলে এখন তুমি ভালো করে একটা জিনিস বোঝো, সেটা হলো যে আমার এখানে আমি লিখছি, দেখো প্রিন্টএফের ভিতরে লিখে রাখছি আই লাভ মাই সেলফ। এটার মানেটা কি জানো, এই প্রিন্টএফের কাজটা কি বলছিলাম, এটা আউটপুট পর্যন্ত কোনো কিছু নিয়ে যায়। তাহলে আউটপুটটা কোথায় বের হয় জানো, এটাকে একটু দেখো তারপরে বলতেছে, আর একটু ভালো করে মাথাটা এখানে দিয়ে রাখো। আর আমি এই কোডটা করানোর জন্য তোমাদের কিভাবে ফাইল ওপেন করে থেকে শুরু করে বাকি জিনিসগুলো দেখাইনি, তার কারণটা হলো তোমরা প্র্যাকটিক্যাল ক্লাস পাবে, ঠিক আছে, ওইখানে সব বলা থাকবে। আপাতত তুমি শুধু কাজটা দেখো যাতে আমি কোডটা বুঝাইতে পারি। তাহলে এই যে তুমি এটা যদি বিল্ড অ্যান্ড রান করো, দেখো এই যে এখানে লেখা আছে আই লাভ মাই সেলফ, এবং এই যে কালো পর্দাটা তোমার সামনে আসলো, এই কালো পর্দাটাই হলো তোমার আউটপুটের জায়গা, বুঝতে পারছো, এটাই হলো তোমার আউটপুটের জায়গা। তাহলে একটু খেয়াল রাখো। তাহলে আমার এই যে আই লাভ মাই সেলফ, প্রিন্টএফ কিন্তু নিজে চলে আসে নাই, দেখো প্রিন্টএফ কিন্তু ওইখানে চলে আসে না, ওইখানে আসছে কি, এই যে প্রিন্টএফের ভিতরে যে আছে এইটা। তাহলে এই প্রিন্টএফ লেখাটা সহায়তা করছে এই জিনিসটাকে কোথায় নিয়ে যাইতে, আউটপুটে নিয়ে যেতে। কথা বুঝে আসছে? প্রিন্টএফ লেখাটা তাহলে মেইনলি কি কাজ করছে, প্রিন্টএফ লেখাটার মেইন কাজটা হলো সে এই লেখাটারে, এই যে এই লেখাটারে ধরে কোথায় নিয়ে যাইছে, আউটপুটে নিয়ে গেছে, ঠিক আছে। আর আরেকটা জিনিস খেয়াল করো যে আমরা এখানে কি দিচ্ছি, ইনক্লুড স্টুডিও ডট এইচ। আমার এখানে তো ইনপুটের কোনো কিছু নাই, স্ক্যানএফ দিয়ে কি নাই, ইনপুট নাই, কিন্তু এখানে তাও আমার কি আছে, স্টুডিও ডট এইচটা দেওয়া হয়েছে। তার কারণটা হলো এখানে আউটপুটে জিনিস আছে। তার কারণটা কি, স্টুডিও ডট এইচ মানে হলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। কথা বুঝে আসছে? এটার মানেটা কি, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, ঠিক আছে। তার মানেটা হলো কি,
তার মানেটা হলো যে আমাদের এই প্রিন্টএফটা কি করে, এই প্রিন্টএফটা এই লেখাটাকে আউটপুটে নিয়ে গেছে। তাহলে এটার কাজটা, এটাও একটা ফাংশন, এই ফাংশনের কাজটা কোথায় বলে দেওয়া আছে, এই যে এই জায়গাটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট অর্থাৎ স্টুডিও ডট এইচে বলে দেওয়া আছে। আর এই জিনিসটা কোথায় আছে, এই জিনিসটা হলো আমাদের এই সফটওয়্যারের পিছনে স্টোর করা আছে। তাহলে আমরা আগে থেকেই জানি যে আমাদের এই কোডের ভিতরে কি লাগবে, প্রিন্টএফ লাগবে। এই জন্য আমরা কি করছি, আগে থেকে এখানে ইনক্লুড স্টুডিও ডট এইচ দিয়ে রাখছি, কারণ এটার ভিতরে আমি জানি যে প্রিন্টএফের কাজটা বলে দেওয়া আছে, দেন আমরা কোডটা করছি। তার মানে আমাদের ভবিষ্যতে আরও অনেক রকমের জিনিস লাগবে, যেগুলো আমরা যারা তোমরা জাস্ট দুই তিনটা জিনিস লাগবে, ওই দুই তিনটা জিনিস তোমরা এমনি জানতে পারবা, মানে বুঝেই রাখবা। দেন ওই জিনিসগুলো দিয়ে কাজ করলে ওটার জন্য আরও ইনক্লুড দিয়ে কী কী সংযুক্ত করতে হবে ওইটা আমরা ইনক্লুড করে দিব। তাহলে এই জিনিসটা ইন্টারেস্টিং যে আমাদের প্রিন্টএফটা কীভাবে কাজ করে। এখন এখানে যদি তুমি কিছু কেটে দাও বা তুমি যদি তোমার অন্য কোনো কিছুর নাম দিয়ে রাখো এখানে, ঠিক আছে, আই লাভ কিছু একটা দিয়ে রাখো, বা এটারই যদি তুমি এখন সেভ করো, দেখো এটা সেভ করলেও তোমার আউটপুটে যে আই লাভটাই আসবে, ঠিক আছে। তাহলে আউটপুটে তোমার যে আই লাভ এসে বসে আসছে। তাহলে এখানে কিন্তু দেখো তুমি প্রিন্টএফের ভিতরে যা রাখবা ওইটাই আসবে। প্রিন্টএফের ভিতরে বিশেষ প্রক্রিয়ার রেজাল্ট রাখতে বিশেষ প্রক্রিয়া ওইটাই আসবে, যেটা আমরা আগে করছি। তাহলে চলো একটা কোড দেখি, যেটা তোমাদের জন্য করে রাখছি। তো কোড যদি তুমি দেখো তাহলে একটু দেখো এখানে যে আমাদের এখানে কি আছে, যে এই কোডটা তোমার ওই যে যোগের জন্য যে কোডটা ওইটা আমি করে রাখছি তোমার জন্য, ঠিক আছে। তো একটু কোডটা দেখে দেখো। তো এখানে মেইন কাজটা কি, এখানে মেইন কাজটা হলো যে আমাদের এখানে ইনক্লুড আছে, তারপরে তোমার স্টুডিও ডট এইচ দিছি, মেইন দিলাম, এখান থেকে কোড শুরু, মেইনের পরে দুইটা ব্র্যাকেট দিতে হইতেছে, এই যে আমাদের কি এটা হলো সেকেন্ড ব্র্যাকেট যেটা আমাদের লাগতেছে, ঠিক আছে। তারপরে কি আছে, ইন্ট আছে, এ বি আর এস নিছি, ঠিক আছে। এটা তো বুঝোই কেন নিলাম, একটু আগে কোড বুঝাইছি। তারপরে এই যে প্রিন্টএফ দিয়ে এন্টার টু নাম্বার, তাহলে এইখানে প্রিন্টএফটা কি কাজ করতেছে বুঝতে পারছো। আমার এইখানে যে স্ক্যানএফ দিয়ে যে ইনপুটটা নিবে, সেই ইনপুটগুলো নেওয়ার জন্য ও একটা তোমাকে বলে দিবে, একটু পরে কোড রান করে বুঝাই দেবো যদিও, যে ও বলবে যে দুইটা নাম্বার দেন, তাহলে ওই দুইটা নাম্বার দিলে দুইটা নাম্বার যে এ অ্যান্ড বি এর ভিতরে চলে যাবে, দেন যোগ হবে, দেন আউটপুট। এইখানে প্রিন্টএফটার ভিতরে কিছু লিখি নাই, আমরা পার্সেন্টেজ দিয়ে এসটাকে আউটপুট চেয়েছি, আর এই যে হলো এস, ও কি হয়ে যাবে আউটপুটে চলে আসবে। তাহলে কোডটা একটু রান করি, দেন আরও ক্লিয়ার করে দিব। তাহলে এইটারও যদি তুমি রান করো, দেখো তোমাকে বলতেছে এই যে দেখো এন্টার টু নাম্বার, দেখছো এখানে লেখা আছে এন্টার টু নাম্বার। এখন তুমি মনে করো এখান থেকে দুইটা নাম্বার নিলা, মনে করো তুমি নিলা 45, তারপরে এন্টারে ক্লিক করলা, আবার নিলা মনে করো 50, ঠিক আছে। এবার তুমি এন্টারে ক্লিক করো, দেখো এই যে 45 আর এই যে তোমার 50 কত হয়েছে, তোমার হয়ে গেছে হলো 95, দেখছো। তাহলে এই যে 45 আর এই যে 50 থার্ড লাইনে যোগফল চলে আসলো। তুমি তাহলে এখানে লেখা আছে কি এন্টার টু নাম্বার, তাহলেই তো তুমি দুইটা নাম্বার দিলা, দেখতে ভালো লাগতেছে না। বা অন্য কোনো ইউজার এটা ব্যবহার করলে বুঝতে পারবে। তুমি আবার রান করো, আবার দেখো, তাহলে এখানে তুমি যদি কি করো, এন্টার করো কয়টা নাম্বার, দুইটা, মনে করো তুমি 50, তোমাকে বলা হয়েছে কি এন্টার টু নাম্বার, অর্থাৎ যে ইউজ করতেছে ওরে বললো দুইটা নাম্বার কি করো এন্টার করো। তারপরে এখানে কি করলা, তুমি এন্টার করলা 50, এন্টার, তুমি এন্টার করলা মনে করো যে 25, ঠিক আছে। এবার তুমি আবার এন্টারে ক্লিক করলে, এবার দেখো যে 50 আর 25 75 দেখাই দিতেছে। তাহলে জিনিসটা আমরা কি বুঝলাম, জিনিসটা বুঝলাম যে এই যে এন্টার টু নাম্বার, এই দুইটা আমাদের কোন লেখাটা, এটা হলো এই যে স্যার এখানে যে প্রিন্টএফ দিয়ে বলা আছে। কেন স্ক্যানএফের আগে বলছি, কেন আগে তুমি বলছো যে দুইটা নাম্বার এন্টার করো, তারপরে সে কি করছে, তারপরে সে এই যে রান করে দেখাই, তারপরে সে এখানে ধরো এই যে 50টা নিল, এই যে 50 লিখে যখন এন্টারে ক্লিক করলো, বুঝতে পারছো, যখন এটা ক্লিক করছে না, তখন এই একটু ভালো করে তাকায়ও, ঠিক আছে। যখন এই 50টা লিখে এন্টারে ক্লিক করছে, তখন এই 50টা কোথায় চলে গেছে, এই যে এইখানে প্রিন্টএফে বলা ছিল কি এন্টার টু নাম্বার, ঠিক আছে। এখানে বলা ছিল কি এন্টার টু নাম্বার, ঠিক আছে। দেন তুমি যখন প্রথম নাম্বারটা দিলা 50 এন্টার করলা, তখন এটা চলে গেছে হলে যে এই স্ক্যানএফ এর মাধ্যমে, স্ক্যানটাই কি করে এই নাম্বারটার ইনপুট নেয়, তারপরে স্ক্যানএফ এর মাধ্যমে এই নাম্বারটা কোথায় চলে গেছে, প্রথমটা এতে গেছে। এখন যদি তুমি আবার আরেকটা নাম্বার নাও, যেমন ওই যে 25 নিছিলা, এই যে 25 নিলা, ঠিক আছে, নিয়ে যদি আবার এন্টারে ক্লিক করো কিবোর্ড থেকে, তাহলে ওইটা চলে যাবে কোথায়, বিতে। তাহলে প্রথম নাম্বারটা অটোমেটিক চলে যাচ্ছে আমার এতে, কারণ এটাই হলো আমার কোথায় যাবে সেটা ডেস্টিনেশন বলে দেয়, তাই না, এটা অ্যাড্রেস বলে দেয় যে মেমোরি এই জায়গায় যা বসবে। তাহলে প্রথম নাম্বারটা অটোমেটিক চলে যায় এতে, পরেরটা চলে যাচ্ছে কোথায়, তোমার বিতে, তারপরে ওই দুইটার যোগ হয়ে যে 75 হইতেছে। তার মানে ভালো করে বুঝো যে স্ক্যানএফের কাজটা কি। স্ক্যানএফের কাজটা হলো এইখানে তুমি যাদের কাছে যাইতে বলবা মানটা, তুমি যখন মান নিবা ভবিষ্যতে, ওই মানগুলো ওইখানেই কি হবে, চলে যাবে, যায় এখানে সূত্র থাকবে, সূত্র বসবে, দেন যেটা হবে সেটা আবার এই যে রেজাল্টটা এখানে আউটপুট হয়ে গেছে, এই যে আউটপুটে চলে আসছে 75, বুঝতে পারছো। বিয়োগের জন্য একই। তাহলে আমরা এখন একটু ভালো করে বোঝার চেষ্টা করি যে যদি আমাদের মান দেওয়া থাকে প্রশ্নে, যে মনে করো রাতুল
তোমার আইসিটিতে পেয়েছে 65 মার্ক, আর হলো মনে করো আরেকটা মানে রাতুল না, মনে করো এ নামের একটা ছেলে পেয়েছে 65 মার্ক, আর বি নামের একটা ছেলে পাইছে মনে করো 30 মার্ক। তাহলে তোমার এখানে এ নামে যে ছেলেটা ওর মার্কটা যেহেতু তোমাকে এবার বলে দিছে, তুমি কিন্তু আমাদের ইয়াতে এই স্ক্যানআপ থাকলে সুবিধাটা কি দেখো, স্ক্যানআপ থাকলে সুবিধাটা হলো যে তোমার যখন ইচ্ছা তুমি কি করতে পারতেছো, তুমি বারবার রান করলে তুমি বারবার এক একটা মান দিতে পারতেছো, তুমি এক এক সময় এক একটা মান দাও, তুমি বড় কোনো মান দাও, বিশাল বড় কোনো মান দাও, দিয়ে এন্টারে ক্লিক করো, এটা এতে চলে গেল, আবার একটা বিশাল বড় মান দাও, এন্টারে ক্লিক করো, এটা বিতে গেল, দেন এই দুটো যোগ হয় এই যে রেজাল্ট চলে আসছে। ঠিক আছে, তো 3টা সংখ্যা যোগ হলে তুমি এটা 3 নাম্বার দিতে, 10টা সংখ্যা যোগ হলে এটা 10 নাম্বার দিতে, দেন সবগুলো যোগ করে সে যোগফল দেখায় দিত। তোমার এখানে 10টা সংখ্যা নিলে এখানে স্ক্যানআপ দিয়ে 10টা পার্সেন্টেজ দিয়ে এবং n% এ বি সি ডি এভাবে তুমি যতজনকে দিবা অতজনের লোকেশন বলে দিতে হবে, আর উপরে কি বলতে হবে, উপরে ওদের ভেরিয়েবলের নাম বলতে হবে, যেটা আমরা আস্তে আস্তে আরও জানবো। ঠিক আছে, তো এবার কথা হলো যে যদি নাম্বার আগে থেকেই দেওয়া থাকে, প্রশ্নের ভিতরেই দেওয়া আছে যে এ পরীক্ষায় পেয়েছে 65 আর বি পাইছে মনে করো 30, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে প্রশ্নে যেহেতু নাম্বার দেওয়াই আছে তাহলে আমার কিসের দরকার নেই, তখন আমার স্ক্যানএফের দরকার নেই। তার কারণটা কি, তার কারণটা হলো স্ক্যানএফ যদি আমি দেই, ভালো করে বুঝো, স্ক্যানএফটা যদি আমি কি করি দেই, তাহলে কি হবে, তাহলে আমার তো যে কোনো নাম্বার নিতে পারবে, কিন্তু আমার প্রশ্নের নাম্বারটা দেওয়া আছে, ওই সময় আমার স্ক্যানএফ লেখার দরকার নাই। এখানে আগে ধরো একটু প্রিন্টএপটা সরাই দেখাই তোমার, এই যে প্রিন্টএপটা মনে করো সরাই দিলাম, ঠিক আছে, প্রিন্টএপ সরাই দেওয়ার পরে কেটে দেওয়ার পরেও যদি তুমি কোডটা রান করো, এই যে সেভ করো, তারপরে এই যে রান করো, দেখো কোড কিন্তু রান হয়েছে, কিন্তু ওই যে এন্টার 2 নাম্বার আসে না। এখনো যদি তুমি 2টা নাম্বার এন্টার করো, মনে করো 40 এন্টার করছো, এই যে এন্টার দিলাম, পরে মনে করো 45 দিলাম, এই যে এন্টার, দেখো এই যে 85 আউটপুটে চলে আসছে। ঠিক আছে, 85টা আউটপুটে চলে আসছে। তাহলে প্রবলেমটা কি ভালো করে বুঝো, যে আমি যদি এখানে প্রিন্টএফ দিই স্ক্যানএফের আগে উপরের লাইনটা না লিখি, তাহলে আমার ওই লেখাটা আসলো না, লেখাটা আর আসে নাই যে 2টা নাম্বার কি করে এন্টার করো, মানে দেখতে একটু অসুন্দর লাগতেছে, বাট কাজ কিন্তু হচ্ছে। তার মানে তোমরা যদি কেউ এই লাইনটা না দিয়ে স্ক্যানএফের লাইনটা দাও, কাজ কিন্তু হবে, সমস্যা নেই, বুঝতে পারছো। এখন কথা হলো কি, এখন কথা হলো যে তাহলে ওই লাইনটা কেন ইউজ করে বুঝতে তো পারছো, আমাদের এখানে একটা কমান্ড বা দিক নির্দেশনা দেওয়ার জন্য, যে ভাই এই কাজটা করো, দেন তুমি করলে একটা আউটপুট তোমাকে দিবে। তাহলে আমি এখন বললাম কোন ধরনের প্রবলেম, যে আমি নাম্বার আমার প্রশ্নে দেওয়াই আছে, মনে করো এ সমান সমান কি, এ সমান সমান মনে করো কত দেওয়া আছে, যে 65 যেটা বলছিলাম, তাহলে এ সমান সমান তুমি পাইলো, ওই রাতুল মনে করো পাইছে বা এ নামের ছেলেটা পাইছে 65, তুমি এখানে কোনো নাম লিখলেও সমস্যা নেই, কি কি লিখতে পারবো এটা আমরা জানবো ফিউচারে। আর বি নামের ছেলে কত পাইছে তুমি বললা, বি নামের ছেলে পাইছে তুমি বললা 30। তাহলে নাম্বার তো তুমি এখানে দিয়েই দিছো, এর মান আর বি এর মান, তাহলে ভবিষ্যৎ আর দেওয়া দরকার আছে, ভবিষ্যৎ আর দিব না, তার মানে কোন লাইনটা এখানে হবে না, স্ক্যানএফের লাইনটা এখানে হবে না। কথা বুঝে আসছে? তাহলে পরীক্ষার প্রশ্নের জন্য কি কি দেওয়া থাকে, নাম্বার যদি দেওয়া থাকে তাহলে আমাদের কি দেওয়ার দরকার নাই, আমাদের স্ক্যানআপ দেওয়ার দরকার নাই। আবার অনেকে চিল্লাও যে স্যার মেনের আগে ইন্ট বসান বা এটা বসান ওইটা বসান ভয়েড বসান, এগুলো সব তোমরা নেক্সট ক্লাসে জানতে পারবা, ওইটা নিয়ে প্যারার কিছু নেই, আপাতত কোডটা দেখো, তাহলে তুমি সবই বুঝতে পারবা। আর মেন দিয়ে যেহেতু চলতেছে ওগুলো দিয়ে কেন চলো ওগুলো আমি বলে দিব। তাহলে যদি আমাদের মান দেওয়াই থাকে যে এ সমান সমান 65, বি সমান সমান 30 দেওয়াই আছে, তাহলে আমার এই যে এসটা হলো আমি আগে থেকে বলে দিলাম ওর টাইপটা এখানে বলা, দেন এই যে এস এটা যোগ করলাম, দেন আমাদের কাজ কি, এই যে এটা লিখলাম। এবার যদি তুমি সেভ করো, সেভ করে যদি কি করো রান করো, রান করলে কত আসবে, 65 আর 30-এ তোমার কত আসবে, তুমি রান করে দেখো 65 আর 30-এ এই যে 95 রেজাল্ট ডাইরেক্ট চলে আসছে, তোমার কাছে কিন্তু কোনো নাম্বার সে চায় নাই। তার মানে মেইন কথাটা কি, মেইন কথাটা হলো যদি আমাদের কি থাকে, যদি আমাদের সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা এই প্রথম লাইনে দিয়ে দিব, বুঝতে পারছো, সংখ্যার মান দেওয়া থাকলে দিয়ে দিব, আর যদি দেওয়া না থাকে তাহলে আমরা ওইটা নেওয়ার ব্যবস্থা করবো কি দিয়ে, স্ক্যানআপ দিয়ে। আর স্ক্যানআপের মানটা যে ঢুকবে সুন্দর করে, ওটার জন্য আমরা একটা উপরে প্রিন্টএপ দিতে পারি। আরেকটা ইন্টারেস্টিং জিনিস তোমাকে বলে দিই, জাস্ট যেহেতু দেখাচ্ছি, এখানে দেখো একটা কোড আছে, এটা তো ঠিক আছে আমরা দেখলামই, কিন্তু আমরা বলছিলাম কি আমাদের এই কোডগুলো যখন তুমি করো, এটা আমাদের কম্পিউটার বুঝে না, কম্পিউটার এই সফটওয়্যারটার পিছনে কি আছে, এই কোড ব্লকস বা এই ধরনের সফটওয়্যারের পিছনে কম্পাইলার থাকে, ঠিক আছে। তো তুমি যদি এখানে কোনো ভুল করো তাহলে মানে মেন কাজটা কি, কম্পাইলারের শূন্য মানে রূপান্তর করে দেন বোঝার চেষ্টা করে, দেন ওখান থেকে তোমার কি করে আউটপুট দেয়। তো এখন যদি তুমি কোনো ভুল করো, এটা তোমার কম্পাইলার কি করে দেয়, মার্ক করে দেয়, বলছিলাম মনে আছে সেই কম্পাইলার ইন্টারপ্রিটারে। তাহলে চলো একটা ভুল করে আমরা দেখি, মনে করো এখানে কমা দেওয়া আছে, কমাটাই আমরা কেটে দিই, ঠিক আছে, এই যে কেটে দিলাম। এবার যদি তুমি কি করো, এবার তুমি এটা যদি রান করো, দেখো এই দেখো ডাইরেক্ট লাল দাগ চলে আসছে, এবং নিচে কিছু দিক নির্দেশনা থাকে, এখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা কোন ধরনের ভুল করছি, ঠিক আছে। তো ওইখান থেকে আবার একটু কারেকশনের সুবিধা হয়। তাহলে এই যে লাল দেখায় দিচ্ছে, পরে তুমি এটা যদি আবার কারেক্ট করে নাও, ঠিক আছে, কারেক্ট করে নিলে আবার তখন সে কি করবে, তখন সে আবার তোমাকে আউটপুট দেখাবে। জিনিসটা মজার, যখন আবার সে তোমাকে এই যে আউটপুটটা দেখাবে, ঠিক আছে। তো এই যে আউটপুটটা, আর এর নিচে যে লাইনগুলো আছে এগুলো কিছুই না, এগুলো হলো কতক্ষণ সময় লাগছে আর ইটিসি, ঠিক আছে। তো জিনিসটা হলো এরকমই মজার। তো এখানে আসলে
যা লেখে এগুলো সব পিছনে কি হয়, ডিকোডেড হয়, 0-1 রূপান্তর হয়ে সব কাজ হয়ে দেন 0-1 রেজাল্ট আসে। দেন তোমাকে রেজাল্টটা আবার কি করে, কম্পাইলার কি করে তোমার ভাষায় দেখায়। তো এই কম্পাইল ইন্টারপ্রিটার রিভিশন করে দিলাম। চলো এবার আমরা বোর্ডে যাই। তাহলে এখন আরেকবার বলে দিই, দেন আমরা সবগুলো কোড একটানে শেষ করে ফেলবো। সেটা হলো কি, তাহলে আমাদের যদি তোমাকে কোশ্চেনে বলে যে দুইটা সংখ্যার যোগ করো, দুইটা সংখ্যা আমরা জানি না, তার মানে পরবর্তীতে ওই দুইটা সংখ্যা দিবে, যে কোনো কিছু হইতে পারে, তখন আমাদের কি থাকবে, স্ক্যানএফের লাইনটা থাকবে। ঠিক আছে। আর যদি তোমাকে নির্দিষ্ট করে সংখ্যা দেওয়া থাকে যে এ পাইছে এত, বি পাইছে এত, সি পাইছে এত, তখন কিন্তু আমাদের এই দুটো লাইনের দরকার নাই। ঠিক আছে, এমনিতেও এটা তোমার ইচ্ছা, এই প্রিন্টএফের লাইনটা এটা দিলে দেখছো কতটা ভালো, দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, আর না দিলে কোনো সমস্যা নেই। তো এই হলো কোড। তো এখন তুমি খেয়াল করো, এখন একটা জিনিস ভালো করে বলে দিই তোমাকে। এই যে প্রথম যে অংশটা আছে, ঠিক আছে, এই অংশটা হলো দুটো অংশে বিভক্ত। এই প্রথম অংশটাকে বলা হয় ডিক্লারেশন পার্ট, অর্থাৎ যেখানে আমরা বলে দিই যে কি নিয়ে কাজ করব এবং ইনপুটের ব্যবস্থা করে দিই। আর এই দ্বিতীয় অংশটাকে বলা হয় এক্সিকিউটেবল পার্ট, অর্থাৎ যেখানে আমরা সূত্র লিখি, অর্থাৎ যেটার উপর নির্ভর করে আমার আউটপুট আসবে। ঠিক আছে, এটা তোমার জাস্ট জানার জন্য যে আমাদের সি কোডের প্রথম অংশটার নাম হলো ডিক্লারেশন পার্ট, আর দ্বিতীয় অংশ যেখান থেকে সূত্র কাজ করে ওই অংশটার নাম হলো এক্সিকিউটেবল পার্ট। ওকে, আরেকটা মজার ব্যাপার তাহলে কি আমরা দেখলাম হ্যাশ, এখানে আমরা প্রিপ্রসেসর মানে কি বলে তোমার প্রিপ্রসেসর ডাইরেক্টিভ কাজ করি, অর্থাৎ আগে থেকে কিছু বলে দিই যে এখানে যে জিনিসগুলো আছে ওদের কাজগুলো এখানে আছে। ঠিক আছে, অন্য দরকার পড়লে ওইটাও আমরা শিখবো সামনে। দেন মেইন থেকে কোডটা শুরু হয়, এখানে কি কি বসতে পারে আরও ওটা সামনে জানবো। এটা শুধু করে রাখলেও হয়, অনেকে ভয়েড মেইন দিয়েও করে, অনেকে ইন পেন দিয়েও করে, তবে ভয়েড দিয়ে করো, ইন দিয়ে করো, এটা সামনে আর একটু শিওর হবা, এখন না, এই ক্লাসটা তুমি জাস্ট জানতেছো। ওকে, তারপরে তোমার এই যে আমরা এখানে ডাটা টাইপটা বলে দিয়েছিলাম ইন্টিজার, এখানে তুমি এখান থেকে তুমি জানবা, কোশ্চেন দেখে বুঝতে পারবা কোন ধরনের ডাটা দিছে, সাধারণত ইন্টিজার নাহলে ফ্লয়েড দেয়। ঠিক আছে, তাহলে ইন্টিজার ফ্লয়েড টাইপটা আমরা এখানে লিখলাম। ঠিক আছে, তা আমি জানি পূর্ণ সংখ্যা দিবে, আমি ধরে নিলাম পূর্ণ সংখ্যা, তাই আমরা এখানে ইন্টিজার লিখছি। যদি তুমি মনে করো ফ্লয়েড সংখ্যা দিবে, ফ্লয়েড মানে কি ভগ্নাংশ, ঠিক আছে, তাহলে তুমি এখানে ফ্লয়েড লিখবা, পরে এইভাবে তোমার ওই যে অ্যালগোরিদম থেকে মাথায় রাখবে, অ্যালগোরিদমটা ওইখান থেকে তুমি বসায় নিবা যে আমার এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করবো, কমা দিয়ে দিয়ে সুন্দর করে বসায়। পরে এই প্রিন্টএফটা দিলে দিক নির্দেশনা পাবে সে আউটপুটের ওইখানে। পরে এই স্ক্যানএফটা কি, যে তুমি প্রথম নাম্বার যেটা নিবা ওই নাম্বারটা কোথায় যাবে, ওই নাম্বারটা হলো একটা ডেসিমাল নাম্বার, এবং প্রথম নাম্বার যেটা দিলা এন্টারে ক্লিক করলা তখন ওটা এতে চলে গেল। ঠিক আছে, পরে আবার আরেকটা নাম্বার যে দিলা এন্টারে ক্লিক করলা তখন ওটা আবার বিতে চলে গেল, তারপরে আরেকটা এন্টার করলা তখন আবার কি হয়েছে, যে এটা এক্সিকিউট হয়েছে আর এখানে আউটপুট চলে আসছে। বুঝতে পারছো? তাহলে তিনটা সংখ্যার যোগফল। তাহলে চলো আমরা এবার বাকিগুলো করা শুরু করি। তিনটা সংখ্যার যদি এবার যোগফল দিত, তাহলে তোমার এখানে অ্যালগোরিদম ফ্লোচারটা কি হইতো, তোমার এখানে হইতো ইনপুট এ বি আর কমা মনে করো সি, তুমি অন্য কিছু নিতে পারো। ঠিক আছে, তারপরে তোমার এখানে কি হতো এ বি প্লাস সি, আর এখানে এস যা আছে তাই, এটার বেলা আবার এই যে প্লাস, সরি প্লাস নাই, কমা দিয়ে কি আসতো, সি আসতো। ঠিক আছে, এখন একটু ভাঙাচোরা করবো। ঠিক আছে, আবার এখানে কি আসতো, এখানে আবার ওই যে প্লাস সি আসতো। তাহলে এখানে করে কি হবে, এখানে তখন তুমি করবা কি এ বি সি আর এস। এসটাকে আমরা বলে দিই এই কারণ ওরা আবার শেষে লাগে, তো এই জন্য। তাহলে তুমি ভালো করে মনে রাখো যে কোনো কোডের ভিতরে আমরা ভেরিয়েবল, এরা হলো কি ভেরিয়েবল, যাদের ভিতরে মান রাখার কাজ করি, এই ভেরিয়েবলগুলো তুমি এনিথিং নিতে পারো। ঠিক আছে, কোশ্চেনে বলে দেওয়া থাকলে ওইটা ইউজ করবা, তা আমরা বোর্ড কোশ্চেন সলভ করার সময় সব জানতে পারবো। তাহলে এই ভেরিয়েবলটা দেখে আমরা কি বুঝলাম, যে আমরা ওই ভেরিয়েবলগুলো দিব যেগুলো আমাদের সূত্রের ভিতরে কোথায় আছে, দুই দিকে আছে, সব মিলাই ছিলাই দিব ভেরিয়েবলগুলো, নট সংখ্যা। যেমন এটার ভিতরে যে সংখ্যা আছে, এই সংখ্যা নিয়ে কিন্তু মাথা ব্যথার কিছু নাই, সূত্রের জায়গায় সূত্র লিখে দেবে শুধু। তাহলে ভেরিয়েবলগুলো আমরা দিলাম যে আমরা এটা নিয়ে কাজ করবো, দেন ওটা নেওয়ার ব্যবস্থা। স্ক্যানে যদি মান দেওয়া থাকে তাহলে এখানে সমান সমান দিয়ে বসায় দিব, আর মান দেওয়া না থাকলে তখন আমরা যে প্রিন্টএফ দিয়ে স্ক্যানএফ দিয়ে এখানে আবার কি পার্সেন্টেজ ডি কি হবে, আরেকটা পার্সেন্টেজ ডি হবে। ঠিক আছে, আরেকটা পার্সেন্টেজ ডি হইল আপার কোটেশন আগে, পরে এই কমাটা বন্ধ, তারপরে তোমার কি অ্যান্ড দিয়ে এ কমা অ্যান্ড দিয়ে বি কমা অ্যান্ড দিয়ে, এই অ্যান্ডটা আমারও বগের ঠ্যাং মার্কা হয়, তোমরা আবার একে দিও না বগের ঠ্যাং, সুন্দর করে লিখো। হ্যাঁ, ধরো কাছে যায় লিখি তাহলে সুন্দর হবে, এই যে অ্যান্ড দিয়ে সি, দেন লাইনটা বন্ধ। ঠিক আছে, তাহলে এই যে একটা কমা, এই যে একটা কমা, এই যে একটা কমা, এখানে আবার দেই নাই কিন্তু, দেন লাইনটা বন্ধ। তাহলে এখানে আবার সূত্রটা কি এ প্লাস বি প্লাস সি, শেষ। তাহলে হয়ে গেল। তাহলে এই হলো তোমার কি হয়ে গেল, দাঁড়াও বন্ধ করে নেই। এই যে এটা কি, তাহলে তিনটা সংখ্যার যোগফল বের করতে পারলা। এখন যদি তোমাকে বলে বিয়োগ করো, দুইটা সংখ্যার ভিতর বিয়োগ বের করো, তাহলে দুইটা সংখ্যার বিয়োগ তখন তুমি কি করবা, তোমার এটা থাকবে না। ঠিক আছে, এত ফাঁকা করে লিখবে না যদিও। এই যে এস বন্ধ করলা,
দেন আবার ওই যে তোমার এখানে এটা চলে যাবে, ঠিক আছে। দেন আবার এখানে তুমি কি করবা, তোমার অ্যান্ড এ অ্যান্ড বি বন্ধ, বিয়োগ চাইছে দুইটা সংখ্যার ভিতরে এ মাইনাস বি, ঠিক আছে। বিয়োগ ফলকে তুমি এস দিয়ে প্রকাশ করতে পারো, অন্য কিছু প্রকাশ করলে এখানে যদি তুমি অন্য কিছু দাও তাহলে এখানে অন্য কিছু দিতে হবে, এখানে অন্য কিছু দিতে হবে। কথা বুঝে আসছে? গুণ করতে বললে গুণ, শেষ। কথা বুঝে আসছে? শুধুমাত্র আমাদের এটা নেওয়ার ব্যবস্থা করে দিব, দেন কাজ করে দিব। এখন যদি বলে যে এর মান 30, বি এর মান 20, এটা আমরা গুণ করে দেখাও, তাহলে আমরা এখানে যদি বলাই থাকে তাহলে তখন আমরা কি করব, তখন বলে দিব এ সমান সমান কত 30 আর বি সমান সমান কত 20, এটা দিয়ে দিব। তখন আবার এই দুইটা লাইন আমার দরকার নাই, ঠিক আছে। তখন কোন দুইটা লাইন দরকার নাই, দাঁড়াও এক সেকেন্ড, এটা মুছবো না কারণ মুছলে বারবার লিখতে হবে। তখন আবার এই যে এই দুইটা লাইন আমরা লিখবো না, ঠিক আছে। তখন এই যে এটার পরে সরাসরি এই যে সূত্র খেলবে, দেন এখানে আউটপুট চলে আসবে। কথা বুঝে আসছে? আউটপুটও আমরা অনেক কিছু লিখে সুন্দর করতে পারি, পরে সবই পরে। তাহলে এই হলো আমাদের কাজ। এখন যদি বলে যে তোমার এই তিনটা সংখ্যার ভিতরে গড় নির্ণয় করতে, গড় নির্ণয় সূত্র জানো না, যোগ করে 3 দিয়ে ভাগ, দুইটা সংখ্যার ভিতরে গড় নির্ণয় করতে, তাহলে কি এই যে দুইটা সংখ্যা মনে করো দেওয়া আছে, এবার তুমি কি করবা, তোমার গড় নির্ণয় করতে বলছে, তাহলে তোমার মনে করো কাজ কি, এ প্লাস বি, ঠিক আছে, ব্র্যাকেট দিলে দিতে পারো, না দিলে নাই, দেন ভাগ 2, গড় চলে আসলো। এখন তুমি যদি সরি এখানে দেখছো একটু আগে এস লিখতে ভুলে গেছে, এখানে কি হইতো একটু আগে তাহলে গুণেরটা ছিল না, তাহলে ওই যে এস কিন্তু থাকবে যে এ ইন্টু বি, ঠিক আছে। এবার গড় নির্ণয় করতে বললে তোমার কাজ কি, গড় নির্ণয় করতে তোমার কাজ তাহলে তুমি যদি এস রাখো বা এভারেজ যদি লিখতে চাও তাহলে এখানে লেখো এ ভি জি, দেন এখানে কি দাও এ ভি জি, ঠিক আছে। দেন তুমি এখানে কি গড় এ প্লাস বি বাই 2, যেহেতু লাইন ভালো করে দেখো, যেহেতু মান দেওয়া আছে তাহলে কোন দুটো লাইনের দরকার নেই, এই দুটো লাইন কিন্তু লেখার দরকার নেই। ফার্স্টে এই লাইন, পরে এই লাইন, পরে এই লাইন, ঠিক আছে। আর এখানে প্রিন্টে কি বসবে, প্রিন্টেও তোমার বসবে, তখন তুমি যেহেতু এভিজি নিছো তোমার এভিজি লিখতে হবে এ বি জি, ঠিক আছে। যেভাবে এখানে লিখবা সব হুবহু ওইভাবেই আসবে। কথা বোঝা আসছে? তাহলে তিনটা সংখ্যার যোগ গড় বের করতে বললে তুমি এখানে যা দিতেছো সবগুলো একটু খেয়াল রাখবা, দেন তোমার কি যোগ করে 3 দিয়ে ভাগ। কথা বোঝা আসছে? এবার চলো আমরা তাহলে এগুলা করি, এবার সিরিয়ালে এগুলা করে ফেলি তাড়াতাড়ি, ঠিক আছে। তাহলে আমি কার জন্য করাচ্ছি, আমি মনে করো আপাতত করাচ্ছি হলো তোমাকে, শেষে একটা কোড দেখাই দেবো না যেখানে মনে করো এটার জন্য মুছে দেবো না, আপাতত আমি তোমাকে করাচ্ছি যেখানে মনে করো আমার মানগুলো দেওয়া নাই, আমার মানগুলো কি দেওয়া নাই, এটার জন্য আমি সিরিয়ালে দেখাচ্ছি, শেষে একটা কোড তোমাকে দেখাই দিব না। আর সামনে তো আরো কত কোড করব, ওইখান থেকে তোমার আরো শেখা হয়ে যাবে। তাহলে চলো আমাদের কাজ কি, চলো আমাদের কাজ হলো মনে করো যে এ আছে, বি আছে আর এস আছে, আমরা কাজ করছিলাম এ সমান সমান এ প্লাস বি, এই তো, ঠিক আছে। আর এখানে এস আসছিল। এবার যদি তোমাকে বলে, এটা শিখলাম আমরা, এটা সব টাইপ শিখছি, এবার আমাকে বলতেছে যে সেন্টিগ্রেড টু ফারেনহাইট এটা বের করো। তুমি তাহলে সূত্র জানো, এখন কথা হলো এই সূত্রগুলো কই পাবো, তোমাদের যতগুলো রাইটারের বই আছে সবারও রাইটারের বইতে 5 অধ্যায়ের পিছনে এই সূত্রের লিস্ট দেওয়া আছে। সাধারণত এই কয়টাই আসে পরীক্ষায় বেশি, যেগুলো আমি দেখাই দিতেছি ওইগুলা, ঠিক আছে। এরপরে যদি দরকার পড়লে আমি ছবি তুলে তোমার দিয়ে দিব না, দেখো ওইখানে মার্ক করে দেবো কোনগুলো ইম্পর্টেন্ট। তাহলে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট বের করতে বলছে, তুমি সূত্র জানো, তাহলে এখন তুমি কাকে নিয়ে কাজ করবো তুমি এখানে লেখো সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটের জন্য, যে এটা হলো সূত্র, তাহলে আমার লাগবে হলো এফ আর সি, তাহলে তুমি নাও হলো এফ আর সি অথবা সি আর এফ, এটা লিখলে ভালো কারণ আমার এখানে ইনপুটটাকে এই যে যার, আচ্ছা তাহলে মেইনলি আমার ফোকাস করতে হবে কি যে এখানে ইনপুটটা হলো যেমন একটু আগের কোডে আমার এ আর বি এর মানটা দিতে হয়েছে, এই দুইটা দিলে আমার কি এস এর মান বের হয়েছে, তাহলে এটা হলো ইনপুট। একইভাবে এখানে শুধু সি এর মানটা দিতে হবে আর বাকি জিনিসটা আমরা খালি সূত্রের জায়গায় বসায় দিব, তাহলে এটা হলো ইনপুটের জিনিসটা একটু আগে লেখা ভালো, আর এই সাইডে যে জিনিসটা এটা হলো পরে লেখা ভালো। তুমি যদি চাও আগে পরে করলে কোনো সমস্যা নেই, জাস্ট বললাম আর কি। তা এখন এটার জন্য তুমি 5 দিয়ে ভাগ হবে, ওইটা তো তোমার কি আসতে পারে, ভগ্নাংশ আসতে পারে, যেমন একটু আগে আমরা যে 3টা জিনিসের ভাগফল করলাম ওইটাই কিন্তু এই জিনিসটা করা ভালো ছিল,
যেমন আমাদের খেয়াল রাখতে হবে কি জানো, আমাদের খেয়াল রাখতে হবে যে আমার ইনপুটে কারা ঢুকতেছে এবং অ্যান্সারটা কোন ধরনের আসবে। যেমন একটু আগের কোডটা কিন্তু আমি পূর্ণ সংখ্যা ধরে করে ফেলছি, মনে করো অ্যাভারেজের কোডটা কিন্তু তুমি চাইলে এরকমও করতে পারতা। সেটা কি, সেটা হলো তুমি এখানে ফ্লয়েড নিতে পারতা, আগে অ্যাভারেজ করি পরে এটা করবো না, FLOAT ফ্লয়েড দিয়ে তুমি এখানে নিতে পারতা কি, এই যে A B, ঠিক আছে, তারপরে যে AB আছে, তাহলে A+B/2, তখন কিন্তু এখানে কি হইতো %f, আর এখানে আবার ওই %f, ঠিক আছে, এবং এইখানেও হইতো %f। তাহলে ফ্লয়েড নিলে, ঠিক আছে, ফ্লয়েড নিলে আমরা কিন্তু তোমার এখানে সবগুলো ডাটা টাইপে কি করে ফেলছি, তোমার এই ডাটা টাইপের যে স্পেসিফায়ার ছিল এদের নাম হলো ডাটা টাইপ স্পেসিফায়ার, এই যে লেখা আছে পার্সেন্টেজ দিয়ে ফরম্যাট স্পেসিফায়ার। ওকে, তাহলে এই যে স্পেসিফায়ারটা সবাই চেঞ্জ হয়ে গেছে, ফ্লয়েডের জন্য %f সব জায়গায় চলে আসছে, আর অন্যগুলোর জন্য কি আসবে এটা আমরা সামনে জানবো। তাহলে তুমি যখন মনে করবা যে আরে আমার এই দুইটা যোগফল দিয়ে অ্যাভারেজ, ঠিক আছে, অ্যাভারেজটা দেখছো মনে থাকে না, তো এই যে অ্যাভারেজটা মনে করো ফ্লয়েড আসতে পারে, তাহলে অ্যান্সারটা আমার খেয়াল রাখতে হবে হলো ইনপুটটা কোন ধরনের এবং আউটপুটটা কোন ধরনের আসতে পারে। তাহলে আমরা ডাউট রাখবো না, যদি মনে হয় যে ভগ্নাংশ আসতে পারে আউটপুটেও, তাহলে আমরা প্রথম থেকে কোডটা কি দিয়ে করবো, ফ্লয়েড দিয়ে করবো, ঠিক আছে, ফ্লয়েড দিয়ে করবো। আগে খাতায় সুন্দর করে মডেলটা লিখে, এটার ভিতরে কিন্তু সব চলে আসতেছে, ঠিক আছে। আর যদি তোমার কনফিডেন্ট থাকে যে এটা তোমার ইন্টিজার নাম্বার এবং ইন্টিজারই আসবে সব, তাহলে তুমি ইন্ট দিয়ে করবা। তার মানে তুমি যখন একটু সংখ্যায় পড়বা তখন এটা পুরোটা ফ্লয়েড দিয়েই চালাই দিবা, ঠিক আছে। তাহলে চলো আমরা এবার একটু আস্তে আস্তে আগাই, ঠিক আছে। তো এখন এরপরে এই যে এটার জন্য তাহলে কি, এটার জন্য তাহলে আমরা ফ্লয়েড নিলাম, মনে করো ফ্লয়েড নিয়ে আমি কি কি নিলাম, তোমার নিলাম হলো C আর F। তোমাকে যখন পরীক্ষার প্রশ্নে কি দিবে যে সেন্টিগ্রেডকে কি করো, ফারেনহাইট বানাও, তাহলে C আর F করা আছে, তাহলে C আর F দিয়ে এবার তোমার দুজনের নাম্বার মনে করে নিল, তাহলে দুজনের নাম্বার একটা কোথায় যাবে, একটা যাবে হলো তোমার সিতে, কিন্তু নাম্বার কিন্তু দুইটা লাগবে না, ভালো করে বুঝো। আমার এখানে শুধুমাত্র কিসের মান ইনপুট লাগবে, শুধুমাত্র সি এর মানটা ইনপুট করলেই এই পুরোটা সলভ হয়ে আমার এফটা বের হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমার শুধুমাত্র কার ইনপুট করতে হবে, সিটা ইনপুট করতে হবে। তাহলে এন্টার 2 নাম্বার না দিয়ে এন্টার নাম্বার দিতে পারো, ঠিক আছে, এন্টার নাম্বার, এত বড় গ্যাপ দিও না, আবার তোমাদের নিয়ে পারবো না। মনে করো এন্টার নাম্বার বা এন্টার ভ্যালু, এটা বলে দিলা, ঠিক আছে, কালারফুল করতেছি যাতে চোখে লাগে। তাহলে এখানে লিখছো কি প্রিন্টএফ এন্টার ভ্যালু দিয়ে এবার আমার কি দুইটা %f কিন্তু লাগবে না, কারণ কি, কারণ আমার ইনপুট লাগবে শুধু কাকে, সি কে, কারণ আমার এখানে শুধুমাত্র কি আছে, সি আছে। তাহলে আমার শুধু সি কে ইনপুট লাগলে আমার কাজ হবে কি, এখানে শুধুমাত্র %f কয়টা, একটা লাগবে, ঠিক আছে, শুধুমাত্র একটা এফ লাগবে, এই যে একটা এফ। দেন আমার কিসের কাজ করতে হবে, দেন আমার তোমার হলো এখানে কি বসতেছে, হলো সি বসতেছে, and c, ঠিক আছে। তার মানেটা কি, যে তুমি যে ভ্যালুটা দিবে ওটা কোথায় যায় বসবে, ওটা বসবে হলো সিতে, দেন ওটা সিতে বসলো। আর এইখানে তোমার কি, এইখানে হলো তোমার সূত্রটা তুমি এখানে যা আছে হুবহু সূত্রটা লিখে দিবা, সেটা হলো কি f = তোমার c × 9, ঠিক আছে, /5 + 32। আর এখানে তোমার কাজটা কি, এখানে হলো এই যে %f থাকবে, কিন্তু তোমার এখানে আউটপুটটাকে, এখানে আউটপুট হলো এই যে এইটা, এই সাইডে যে থাকে সে হলো আউটপুট, সূত্রের এই সাইডের জন্য, তাহলে এখানে আউটপুট হলো f। তাহলে এটাই হলো তোমার কি সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট। তার মানে এখানে কি বললাম, যে আমি এখানে পুরো জায়গাটায় ভেরিয়েবল থাকবে, অর্থাৎ চলক টাইপের জিনিস যার ভিতরে মান থাকবে, এরকম জিনিস হলো দুইটা, একটা হলো সি আর একটা হলো এফ। কিন্তু আমার ইনপুট নিতে হবে কি শুধু সি এর মানটা, এই জন্য এন্টার ভ্যালু লিখলাম, দেন আমার স্ক্যানএফ দিয়ে %f দিলাম, যে আমি যে মানটা নিব এটা কি হতে পারে, দশমিকও হতে পারে, আবার কি হতে পারে তোমার মানে ওই যে পয়েন্টযুক্ত সংখ্যা হতে পারে, অথবা ডেসিমাল নাম্বারও হতে পারে। তো এটা দিয়ে আমাদের কোনো প্রবলেম নাই, কেন প্রবলেম নেই এটা আমরা আরো সামনে জানবো। দেন আমাদের কি আছে, দেন হলো আমাদের এখানে n%c, আমরা যে মানটা নিব এটা হলো এই ধরনের হতে পারে, ঠিক আছে, এবং এটা কোথায় যাবে, এখানে এটার ভিতরে প্রবেশ করবে। দেন সূত্রটা লিখছি, এই যে আউটপুটটা দিয়ে দিচ্ছি, শেষ। তার মানে সংখ্যা নিয়ে আমরা কখনোই কি করব না, মাথা ব্যথা করব না, সংখ্যা নিয়ে কখনোই কোনো মাথা ব্যথা এখানে থাকবে না। আমরা শুধুমাত্র দেখবো কোনটা চলক, আর এই সূত্রের জায়গায় কি করব, সলিড জিনিসটা আমরা বসাই দিব, ঠিক আছে। তাহলে এর পরেরটা তুমি যদি দেখো, এখানে কি আছে, সি কে নিতে হবে, আর তোমার কি এফ এর এখানে কি আছে, এফটা হলো ইনপুট, এফ যদি ইনপুটে থাকে তাহলে তোমার এই যে সি আর এফ নিয়ে তো কাজ, সি আর এফ নিয়ে কাজ, তাহলে সি আর এফ থাকলো, এন্টার ভ্যালু, কারণ একজন কে লাগবে, সে একজনটা হলো আমার এফ এর মান, সে একজনটা কি এফ এর মান।
তাহলে তুমি স্ক্যানএফ দিয়ে যে পার্সেন্টেজ এফ দিয়ে এখানে শুধু কি লিখবা, এখানে কার মানটা দিতে হবে, এফ। কারণ আমার এখানে তো এই দুজনই আছে, একই তো, এই দুজনই সি আর এফই তো, এই জন্য এই দুজনই আছে, কিন্তু মান নিব কার, এফ এর। ঠিক আছে, তারপর আমার সূত্রটা কি, সূত্রটা হলো, সূত্র বসায় দাও এখানে। সূত্র হলো কি, সূত্র হলো কি বলছে এখানে, সি ইজ ইকাল টু 5 ইন্টু কত আছে, এফ মাইনাস 32/9। দেন লাইনটা বন্ধ করে দাও। আর এখানে তোমার কে প্রিন্ট হবে, এখানে সি প্রিন্ট হবে। তাহলে তোমার কি বের হয়ে যাবে, তোমার ফারেনহাইট দেওয়া থাকলে এই যে ফারেনহাইট যখন দিবা তুমি, ফারেনহাইটের মানে যে এখান দিয়ে এফ এর ভিতরে প্রবেশ করবে, করে তোমার এই কোড রান হবে, এই সূত্র রান হয়ে তোমার ফারেনহাইট থেকে কি হয়ে যাবে, সেন্টিগ্রেড। ফারেনহাইট থেকে এই যে সেন্টিগ্রেড বের হয়ে যাবে, সেন্টিগ্রেড, এই যে সেন্টিগ্রেড, সেন্টিগ্রেড, সেন্টিগ্রেড। ঠিক আছে, একইভাবে যদি তুমি এখন এটাই আসো, এই ধরনের সূত্র আবার একটু খেয়াল রাখতে হবে। এটা হলো, এই সূত্রে হলো এরিয়া আছে, আর কার মান লাগবে, আর এর মান লাগবে, পাই। পাই কি আমরা ল্যাপটপে লিখতে পারি না, পায়ের জায়গায় আমরা এইসবের মান, যেগুলো মান একবারে সবার জন্য ধরা, যেমন পাই সমান সমান কি, পাই সমান সমান হলো 3.1416। ঠিক আছে, পাই সমান সমান হলো 3.1416। তাহলে আমরা কি করবো, এটার মানটা ধরা, এই মানটা বসাই দিব, পাই লেখা যায় না। তাহলে আমাদের কাজটা কি, আমরা এই কোড সলিউশনের জন্য আমার লাগবে এরিয়া। তাহলে আমার এই কোড সলিউশনের জন্য আমার কি লাগবে, ফ্লয়েড দিয়ে আমি লিখলাম এরিয়া। ফ্লয়েড তো আরও আগে ফ্লয়েড, ঠিক আছে, ইনপুট নাহলে আউটপুট দুইটার একটা ফ্লয়েড হলে আমরা পুরোটাই ফ্লয়েড দিয়ে লেখা শুরু করে দিব। এটা আরও আগে ফ্লয়েড, কারণ এখানে তো নাম্বারই ফ্লয়েড আছে, ভগ্নাংশ আছে। তাহলে আমরা কি লিখলাম, এরিয়া। ঠিক আছে, আর কি লাগবে, আর এর মান লাগবে একটা, দুইটা আর লেখা আবার বসে থাকুন, ওই একটা আর এর ভিতর মানটা ঢুকলেই ওইটা দুইবার গুণ হয়ে বের হয়ে চলে আসবে। সূত্র যা আছে খালি বসায় দিব, আর এর মান নিলাম। ঠিক আছে, এবার আর এর মান নেওয়ার পর আমাদের কাজটা কি, আর এর মান নেওয়ার পরে ইন্টার ভ্যালু, একটা ভ্যালু সে দিবে, আর এর মানটা দিবে। বা তুমি যদি আরো সুন্দর করে লিখতে চাও, ইন্টার দ্য ভ্যালু অফ আর, ঠিক আছে, তুমি যদি দিতে চাও দিও। তাহলে এরপরে স্ক্যানএফ দিয়ে কি, এই ফ্লয়েডের জন্য যে পার্সেন্টেজ এফ, মানটা কোথায় যায় ঢুকবে, মানটা ঢুকবে হলো আর এ। ঠিক আছে, তাহলে এই যে আর লিখলাম। এবার সূত্রটা কি, সূত্রটা হলো যেটা, সেটা তুমি এখানে লিখে দেবে। সূত্র হলো এরিয়া ইজ ইকাল টু, এইটা সূত্র হলো এরিয়া ইজ ইকাল টু 3.1416 ইন্টু আর ইন্টু আর। ঠিক আছে, এটা হলো সূত্র। তাহলে এই সেম সূত্রটা লিখছি, কিন্তু যেটা মান, যেটা ল্যাপটপ দিয়ে লেখা যায় না, ওই জিনিসটাকে আমরা লিখে দিব। ঠিক আছে, লিখে আমরা এখানে কি করলাম, আউটপুটে হলো এরিয়াটা বসাই দিব। ঠিক আছে, এই যে কোড শেষ। অনেক জায়গায় এইখানে এই যে এই জায়গাটায় দেখবা যে পার্সেন্টেজ দেওয়া 0.2f লেখা, 0.2f। এটা থাকলে কি দিতে হবে, হ্যাঁ দিতে হবে। এটা মানেটা কি জানো, এই যে এইটাকে যখন আর এর কোনো মান সে ভবিষ্যতে দিবে, ঠিক আছে, আর এর মান সে কোনো ভবিষ্যতে দিলে কি হবে, তখন এই যে এখানে যে গুণটা হবে, এই গুণটা হলে তখন এই পয়েন্টযুক্ত মানের জন্য গুণ হলে পয়েন্টের পর অনেকগুলো সংখ্যা থাকে না, তো ওই অনেকগুলো সংখ্যা যেতে এতগুলো দেখতে বিরক্ত লাগে। তো এখানে যদি তুমি এই পার্সেন্টেজ 0.2f দাও, তার মানে হলো পয়েন্টের পরে মাত্র দুইটা ঘর থাকবে। তুমি যদি এখানে 0.4f লেখো, তাহলে ওই পয়েন্টের পরে, অর্থাৎ যে রেজাল্টটা বের হবে, এরিয়ার যে রেজাল্টটা বের হবে, ওইখানে সলিড মান মনে করো 322 দশমিক অনেকগুলো নাম্বার, তো ওই 322 দশমিক এরপরে কয়টা ঘর আসবে, দুইটা ঘর আসবে। তুমি এখানে 4 দিলে 4টা ঘর আসবে, 6 দিলে 6টা ঘর আসবে। তাহলে এই পয়েন্টের কাজটা হলো এইটা, একটু মাথায় রেখো। ঠিক আছে, তাহলে এরপরে এটা যদি পারো, তাহলে এটা তো আরো আগে পারবা। এটার জন্য কি লাগবে, তুমি খালি বি আর এইচ দিবা। ঠিক আছে, তোমার এখানে কিন্তু দুইজন, ঠিক আছে, দুইজন, কয়জন ইনপুট নিতে হবে, দুইজন। তাহলে এখানে এরিয়া থাকবে, ওইটার জন্য তুমি নিবা কি, তুমি নিতে পারো, তুমি এন্ড দিলে দিও, ফ্লয়েড দিয়ে করলাম, এরিয়া নিলা, তারপরে তুমি নিতেছো হলো কি বি, তারপরে হলো এইচ, যদিও এদের আগে দেওয়া উচিত ছিল। ঠিক আছে, এটা দিলাম। তারপরে এন্টার দ্য ভ্যালু, এই ভ্যালুর পরে তুমি লিখতে পারো ভ্যালু অফ বি আর কি এইচ, বা তুমি এখানে অ্যান্ড লিখতে পারো বি অ্যান্ড এইচ। এবার তোমার স্ক্যানআপ দিয়ে কয়জনের মান নিতে হবে, স্ক্যানআপ নিয়ে দুইজনের মান নিতে হবে। দুইজনের মান কি কি, দুইজনের মান তুমি নেওয়ার ব্যবস্থা করে দাও। দেখছো খাতা নোট করে কিন্তু সব দুইজনের মানটা নেওয়ার ব্যবস্থা করো। পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ও না, আমাদের ফ্লয়েড তো, তাহলে কি পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এফ। দেন দুইজনের নাম্বারটা কই যাবে, প্রথম নাম্বারটা যাবে কার ভিতরে, বি এর ভিতরে, কমা, পরের নাম্বারটা যাবে এইচ এর ভিতরে। লাইন বন্ধ করে দাও। দেন আমাদের সূত্রটা কি, সূত্রটা হলো তোমার এরিয়া ইজ ইকাল টু বি ইন্টু এইচ। দেন আমার প্রিন্টএফে এরিয়া।
ঠিক আছে? যদি মিস্টেকলি আমার কোনো লাইন বন্ধ করতে আমি ভুলে যাই, আমি ক্ষমা প্রার্থী আগেই, কারণ একটা লেকচার দিতে দিতে একটু না একটু ভুল হয়ে যায়, একটু মাথাটা খোলা রেখো স্যার। ওকে, তাহলে এই হলো তোমার কাজ। এটার জন্য তোমার কি হলো, তাহলে তোমার এই যে সামান্তরিকের ক্ষেত্রফল বের হয়ে গেল। তাহলে তোমার এখন যদি বলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করো, কয়টা নিতে হবে মান? এ কি দুইটা নিয়ে বসে থাকবে না, এখানে শুধু কি হবে এরিয়া আর এ। ঠিক আছে, দেন তুমি একটা মান নেওয়ার ব্যবস্থা করে দিবে, এন্টার দ্য ভ্যালু একটা নিবে। ঠিক আছে, নেওয়ার পরে তোমার কি স্ক্যান অ্যাপ দিয়ে তুমি যদি এখানে ইন্ট লেখো তাহলে ডি, পার্সেন্টেজ ডি, আর যদি ফ্লয়েট লেখো, যেহেতু একটা মান রিস্ক নিতেই পারো, আর যদি তুমি ফ্লয়েট লেখো তাহলে পার্সেন্টেজ অ্যাপ দিয়ে শুধু এর ভিতরে শুধু মানটা বসানোর ব্যবস্থা করে দিবা। ওকে, তো এর ভিতরে মানটা বসাই দিলেই দেন তোমার এটা এখানে সূত্র লাগবে এরিয়া সমান সমান এ ইন্টু এ, দেন বাকিটা তোমার এখানে প্রিন্ট করে দিবা কাকে, এরিয়াকে। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল কি, ফ্লয়েট হলে ফ্লয়েট ফ্লয়েট ফ্লয়েট, যদি এখানে কি হয় ইন্ট পার্সেন্টেজ ডি। ওকে, তাহলে এটা পারবা আশা করলাম। তাহলে তিনটার বেলাও কি, তিনটার বেলা আবার তিনটা এ নিয়ে বসে থাকো না, তাহলে তুমি কি নিবা, এ নিবা একটা, আর কি কমা দিয়ে একটা এরিয়া নিবা, দেন এখানে এর ভ্যালু নিতে বলবা, এখানে এ পার্সেন্টেজ যেটা দাও দিলা, দিয়ে শুধু একটা মাত্র এর মান নেওয়ার ব্যবস্থা করে দেবে, একটা মাত্র এ। তারপরে এখানে তুমি কি করবা, এখানে তুমি কাজ করে দিবা যে তিনটা এ গুণ, দেন এখানে এরিয়াটা বের হচ্ছে। গুণ চিহ্ন তো আবার গুণ দিয়ে বসে থাকো না, এগুলাই। ঠিক আছে, এরপরে যে এটার জন্য তাহলে একটু আগে বললাম যে যেভাবে তুমি কিসের কাজ করছো, একটু আগে রম্বসের ক্ষেত্রফল, তাহলে এই দুটো গুণ হয়ে এটা ভাগ হবে। তাহলে সেম কাজ এখানে তুমি নিবা কি, তিনটা ভেরিয়েবল, সেটা হলো এ বি আর এরিয়া। ইনপুট নিবা কার কার, দুইজনের, তাহলে এন্টার টু ভ্যালু দিবা, দেওয়ার পরে ইনপুট দুইজনের নেওয়ার ব্যবস্থা করে দিবা, এখানে দুইজনের ডাটা টাইপ লিখবা, দেন কমা, দেন তুমি একটা যাবে কোথায়, একটা যাবে তোমার হলো এতে আর একটা যাবে বিতে, দেন সূত্রটা এখানে লিখে দিবা, সরাসরি সূত্র লিখে দিয়ে তোমার প্রিন্টএফে এরিয়া দিয়ে দিবা। তার মানে সহজ কাজগুলো কি স্যার, সহজ কাজগুলো হলো এগুলো নিয়ে প্যারা নিও না, এগুলো নিয়ে কোনো প্যারা নিও না, তুমি সংখ্যা নিয়ে কোনো টানাটানি করবা না, এটা সূত্র জায়গায় এসে সরাসরি বসে পড়বে। ঠিক আছে, তাহলে আবার ওই যে BH/2 এরিয়া, তার মানে আমার এখানে ওই একইভাবে এই যে এটাই তো দেখো, এটা তো ওই ত্রিভুজের ক্ষেত্রফল একই, কোনটার জন্য নিলাম, খালি এখানে কি আসছে তোমার এরিয়া আর ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, বেস আর হাইট। ঠিক আছে, আমি এখানে যে BH নিছি, AB নিছি, এগুলো নিয়ে আবার মারামারি করো না, তুমি যা দিবা তাই ভাই। ঠিক আছে, কিছু জিনিস দিতে পারবা না, ওটা সামনে জানবা। তো এখানে বি আর এইচ দিছি, তুমি এ আর বি দিলে তোমার স্যার কিচ্ছু বলবে না। ঠিক আছে, যা দিবা সব তাই নামতে হবে। তাহলে এটার জন্য কাজ কি, এটা আবার করে দিই। তাহলে আমার কি কি এখানে লাগতেছে, মুসলাম কেন, এখানে লাগতেছে আমার বি লাগতেছে, এইচ লাগতেছে, এরিয়া লাগতেছে। তাহলে এন্টার দ্য ভ্যালু অফ বি আর এইচ, এখানে তুমি যেমন দাও। তাহলে স্ক্যান অ্যাপ দিয়ে তোমার ফ্লয়েড দিয়ে নিলাম, প্রথম মানটা বিতে বসলো, পরের মানটা এইচে বসলো, দেন আমাদের কাজ এরিয়া সমান সমান, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের বেলায় আমরা কি লিখবো, এরিয়া সমান সমান বি ইন্টু এইচ বাই 2, শেষ, পরে এরিয়া প্রিন্ট, শেষ। তাহলে এই পর্যন্ত হয়ে গেল। ঠিক আছে, এবার তুমি কোনো ত্রিভুজের কি, ত্রিভুজের অর্ধ পরিসীমা, এটা কিন্তু একটা সূত্র, অর্ধ পরিসীমা যদি দেওয়া থাকে, আর এই যে ত্রিভুজ, চতুর্ভুজ, রম্বস, এগুলো ভাই ছোটবেলার বই একটু দেখো, কারণ এগুলো যে সরাসরি বলবে না যে তোমার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তোমার দেওয়া থাকবে এরকম প্রশ্নের ভিতরে চিত্র আঁকা থাকবে, বলবে যে এটার ক্ষেত্রফল বের করো, কথা বুঝে আসছে, অথবা তোমারে বলবে এটা অর্ধ পরিসীমা বের করো। তুমি এবার ত্রিভুজে চিনো না, এখন তুমি ইন্টারপ্লাপান, আমি তোমার ত্রিভুজ চিনাবো বসে বসে, তোমার রম্বস চিনাবো, ঘনক চিনাবো, তাহলে এগুলো একটু ছোটবেলার বই দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখন মনে করো এই চিত্র আছে, এই চিত্রের এবার কি বললো যে এটা কি, এটা হলো চতুর্ভুজ, এবার বলবে এটা ক্ষেত্রফল নির্ণয়ের জন্য তুমি সি কোড লেখো। তাহলে তুমি তখন এটা চতুর্ভুজ, এখানে মনে করি এ দেওয়া আছে, তখন এই যে বর্গক্ষেত্র, ঠিক আছে, বর্গক্ষেত্র এটা, তাহলে বর্গক্ষেত্রের বেলায় তুমি, বর্গক্ষেত্র মানে কি সবগুলো বাহু সমান থাকবে এখানে, তাহলে এখন মনে করো বর্গক্ষেত্রের বেলায় যে তোমার করতে বললো, তাহলে এটা তখন এরিয়া বের করবা কি, যে এটা সূত্র। ঠিক আছে, তাহলে চিত্রতে ছবিও দেওয়া থাকতে পারে। ওকে, তাহলে এরপরে তোমার অর্ধ পরিসীমা বের করতে বলছে, ত্রিভুজের অর্ধ পরিসীমা, এটা আমি অ্যালগরিদম ফ্লোচার্টে বলছিলাম যে ত্রিভুজে 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে, তাহলে ত্রিভুজ মনে করো প্রশ্ন এরকম দেওয়া আছে, দিয়ে যদি কি দেয়, 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, যে এটাই হলো এ, এটা বি, এটা সি, এইখানে মাঝখানে দেওয়া থাকে, মানে কি 3টা বাহুর আলাদা আলাদা দৈর্ঘ্য বসায় দিছে, ওই সময় তোমার বলবে যে এটার কি করো, অর্ধ পরিসীমা বের করো, অথবা ত্রিভুজে 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ওটার ক্ষেত্রফল নির্ণয় করো। আমার এইখানে একটা গেছে ত্রিভুজের ক্ষেত্রফল, কই জানি গেল, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল, এটা কিন্তু শুধুমাত্র যদি ত্রিভুজের ক্ষেত্রফল বলে, সাধারণ একটা চিত্র এঁকে দিছে, দিয়ে বলতেছে এই যে এখানে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে হলো এই সূত্রটা, তাহলে হলো এই যে এই সূত্রটা,
আর যদি তোমাকে এই মাঝখানে দিয়ে বলে তার মানে বুঝবা যে তোমাকে কি বলছে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, অথবা প্রশ্নে বলে দেওয়া আছে যে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এবার তুমি অর্ধপরিসীমা অথবা ক্ষেত্রফল বের করো, তখন হলো এটার জন্য এই যে এই দুইটা, এটা অথবা এটা, অথবা না মানে এটা অর্ধপরিসীমার আর এটা হলো কি, এটা হলো ক্ষেত্রফলের। আর ক্ষেত্রফলের সূত্রের ভিতরে ক্ষেত্রফলের অ্যালগরিদম ফ্লোচার্ট দেখো, 3 বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে ওইখানে কিন্তু আগে আমার এস এর কাজ করতে হবে, পরে এটা করতে হবে। তাহলে এই ত্রিভুজটার অর্ধপরিসীমার সূত্রটা লিখে আমরা সুন্দর করে এই কাজটা করছি। এটার মানে কি, এ বি সি এর 3টার ভবিষ্যতে তুমি ইনপুট দিবা, এখানে বসে পড়বে, বসে তোমার এই সূত্র অনুযায়ী কাজ করে সে তোমাকে অর্ধপরিসীমার মানটা দিয়ে দিবে, ওই যে তুমি প্র্যাকটিক্যালে যেভাবে দেখলা। তোমাদের কাছে একটা খুবই রিকোয়েস্ট, আমার হাত জোর করে রিকোয়েস্ট, কোড করো ভাই, একটু কোথায় কমাগুলো দিছি, কোথায় কোলন দিছি, কমা দেই নাই, কমা দিছি, এগুলো একটু ভালো করে দেখে কোডটা কইরো। আজগুবি ভুল করে পরে তোমরা প্যানিক নাও, পরে আমারও প্রচুর পরিমাণে জ্বালাও। এই জিনিসটা স্যার খুবই মানে বিরক্ত হওয়া উচিত না, বাট এইরকমটা এত ক্লিয়ার করে দেওয়ার পরেও কেন, একটু কষ্ট করে মনোযোগটা দাও, একটু নিজে যাচাই করো কেন হয় নাই, এটা করো। কারণ প্রচুর পরিমাণ স্টুডেন্ট যেহেতু পড়াই, তাহলে ওই ক্ষেত্রে প্রচুর পরিমাণ ব্যস্ততা থাকে, কখনো রিপ্লাই না দিলে তোমরা আবার রাগ করে বসবে। তাই কাইন্ডলি আমার রিকোয়েস্ট থাকবে নিজেরা একটু একটু এদিকে সেন্সিটিভ হও। তাহলে এই হলো তোমার কাজটা। তাহলে এখান থেকে দেখো যে সুন্দর করে আমরা যে 3টা জিনিস নিছি, সূত্রের ভিতরে আমার এ বি সি সাম আছে, এই যে নিলাম, নেওয়ার পরে এই যে 3 জনের ইনপুটের ব্যবস্থা করে দিলাম, ঠিক আছে, ইনপুটের ব্যবস্থা করলাম, দেন সূত্র লিখলাম, এই যে আউটপুটের ব্যবস্থা করে দিলাম। আমি ভয়েড নিয়ে কাজ করছি, তুমি কোন ইন্ট নিয়ে কাজ করবে না কি নিয়ে করবে এটা সামনে তুমি জানতে পারবা, কোনো সমস্যা নাই। আচ্ছা, একটু আগে যেটা করছি ওটা ছিল আমাদের অর্ধপরিসীমাটা একটু আগে, আর এখন হলো ক্ষেত্রফল আমাদের। তাহলে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা দেখতেছি কি এখানে আমার এস এর মানটা দরকার পড়ে, ঠিক আছে, এখানে একটা এস যে বসাইছি এটার একটা আগে মান বের করতে হয়। তাহলে এখানে সূত্র কয়টা, 2টা। তাহলে আগে আমার কি কাজ করতে হবে, আগে হলো আমার ওই সেম কোডটাই আগে অর্ধপরিসীমা বের করে এখানে এস এর মানটা বের হয়েছে, পরে ওইটারে আমরা আবার এই যে এস কিউআরটি দিয়ে যে এই সূত্রটার ভিতরে যে এস গুলো বসাই দিচ্ছি, ঠিক আছে। তো এই যে এটা অ্যালগরিদম প্রচার করছো কিন্তু ওইখান থেকে দেখো, তা আমরা এটা আগে এই অর্ধপরিসীমা এখানে অটোমেটিক কাউন্ট হবে, হয়ে এখানে বসে পড়বে, সে বসার পরে এটা কাজ করার পরে তোমার কি হবে, প্রিন্টএফ হয়ে যায়, এই যে আমার এরিয়াটা প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে শুধু অর্ধপরিসীমা দিলে এই পর্যন্তই, দেন প্রিন্টএফ করে দিবা। আর যদি এটা দেয় তাহলে তুমি এটা কাজ করে দেন প্রিন্ট আপ করে দিবা, এভাবে এটা কাজ করে। আর আমি একটু এই সাইডে ভুলে লিখে ফেলছি, মানে ভাবছিলাম জায়গা হবে না, তো তুমি আবার এটা করো না, চেষ্টা করবে এক সিরিয়ালে লিখতে। তো এছাড়া আর যত রকমের কোশ্চেন আছে স্যার সব কিছুর আস্তে আস্তে উত্তর পেয়ে যাবে, একটু মনোযোগটা এখানে দিতে হবে, ঠিক আছে। সিটা অবশ্যই অনেক সহজ করে আমি দিচ্ছি বা দিব, কিন্তু তোমারও একটু কষ্ট করতে হবে। তা আশা করি সবাই চেষ্টা করবে, আমার জন্য দোয়া করবে, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।